আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আজকে কিন্তু আমরা এইচএসসি 26 এর জন্য, বিশেষ করে এইচএসসি 26 এর জন্য কিন্তু স্পেশাল যে ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সের বায়োলজির প্রথম ক্লাস ব্রায়োফাইটার উপর আজকে আমরা ক্লাস করব। এবং আজকে তোমাদের এই ব্রায়োফাইটা রিলেটেড যত প্রকার সমস্যা আছে সবগুলা তো শেষ হবেই। যদি আজকের ক্লাসটা করো তাহলে টেরিডোফাইটা বলো বা শৈবাল ছত্রাক বা নগ্ন বীজি, আবৃত বীজি, এগুলোর অনেক কিছু তুমি বুঝতে পারবা, কারণ প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে ইন্টারকানেক্টেড। তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত ক্লাসটা শুরু করব। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে সবার সাথে ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আচ্ছা, আর তোমাদের সবার সবকিছু শোনা যাচ্ছে কিনা সব জায়গা থেকে এগুলো একটু জানাও। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। তোমরা লাস্ট যে ক্লাসটা হয়েছিল তড়িৎ চুম্বকের যে চুম্বকত্ব, যে অধ্যায়টা চুম্বক এবং চুম্বকত্ব, ওই অধ্যায়ের ক্লাসটা কি তোমরা করছিলা কিনা সবাই একটু জানাও। আমরা সবার সাথে একটু শেয়ার করে দিই। আচ্ছা, তোমরা একটু জানাও যে কে কোথা থেকে ক্লাস করতেছো এবং গত ক্লাসের পড়া কি তোমরা কমপ্লিট করছো কিনা একটু বলো, আমাকে বলো যে গত ক্লাসের পড়া তোমরা কমপ্লিট করছো কিনা। ম্যাগনেট ভাই কিন্তু নাইলে কি করবে জানো? ম্যাগনেট ভাই লাঠি দিয়ে দৌড়ানো দিবে। আমরা একটু সবার সাথে একটু ক্লাসটা শেয়ার করে দেই। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং তোমাদের যে সকল কলেজের গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে কিন্তু তোমরা চাইলে শেয়ার করতে পারো এবং বন্ধুদের কিন্তু মেনশন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। আচ্ছা, ঠিক আছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? মুক্তা ইসলাম, রাশেদ, লামিয়া মিষ্টি, ইমরান। আচ্ছা, ঠিক আছে, সবাই আমাদের সাথে জয়েন হচ্ছে। আজকে কিন্তু আমরা সর্বোচ্চ উপস্থিতি চাই, কারণ আজকে কিন্তু মজার পড়া। এই যে বায়োলজি তো অনেক প্যারা খায়, ঠিক আছে? আজকে কিন্তু একদম মজার পড়া, দেখবে একদম গল্পে গল্পে আমরা বায়োলজিটা একদম শেষ করে দিব, ঠিক আছে? কোনো টেনশন নেই বায়োলজি নিয়ে। তোমাদের এইচএসসি লাইফে কোনো প্রকার টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তোমাদের সাহেব ভাইয়া যদি যতদিন আছে ততদিন কোনো টেনশন নাই। যতদিন না পর্যন্ত আমি অসুস্থ হয়ে যাই বা কোনো বিশেষ সমস্যা হয়, আমি যতদিন তোমাদের ক্লাস নিব ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার সমস্যা থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাইট, ম্যাগনেট ভাইয়ের ক্লাস কিন্তু মিস দেওয়া যাবে না। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের যে একদম ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই অধ্যায়ের উপর ক্লাস করব। আজকে জাস্ট ব্রায়োফাইটা টপিকটা পড়বো, শুধুমাত্র ব্রায়োফাইটাটা পড়বো। নেক্সট ক্লাসে আমরা টেরিডোফাইটাও শেষ করে ফেলবো। আর এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা তোমরাই পড়তে চাইছিলা, হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা অনেক পোল দিছিলা। পোল দিতে দিতে একদম মানে কি বলবো, আসমানে পাঠাই দিছিলা ব্রায়োফাইটাকে। তার মানে বোঝা গেছে যে এই যে অধ্যায়টা, এই অধ্যায় আসলে তেমন কিছু কঠিন কিছু নাই, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন খুব কম আসে। আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিসে যাব, ঠিক আছে? আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিসে যাব। দেখো, প্রশ্ন অ্যানালাইসিসে যদি যাই, দেখো লাস্ট কয়েক বছর কিন্তু এই অধ্যায়ের উপর কোনো পরীক্ষা হয় নাই। কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। লাস্ট 6 বছর এই অধ্যায় থেকে কিন্তু কোনো পরীক্ষা হয়, মানে কোনো প্রশ্ন হয় নাই, যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, অথবা এই যে তোমার 2020 সালে হচ্ছে অটো পাস দিয়ে দিয়েছিল তোমাদের বড় ভাইদের, ঠিক আছে? তো সেক্ষেত্রে পরীক্ষায় হয় নাই। কিন্তু এর আগে যদি দেখো, এর আগে হচ্ছে মাঝে মাঝে এই অধ্যায় থেকে কোশ্চেন আসতো। সবসময় কোশ্চেন আসতো না, মাঝে মাঝে এই অধ্যায় থেকে কোশ্চেন আসতো। যেমন 19 সালে হচ্ছে ঢাকা বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল একটা করে। 18 সালে এই অধ্যায় থেকে কিন্তু আবার 2টা কোশ্চেন আসছিল। দেখো, 18 সালে কিন্তু সম্মিলিত বোর্ড, মানে তোমরা যেটা চাও 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যেটা চায় যে সম্মিলিত একটা পরীক্ষা হোক। এই যে তোমার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এক এক বোর্ডের এক এক রকম কোশ্চেন প্যাটার্ন এবং এক এক রকম কোশ্চেন হয়। কোশ্চেনের লেভেলও কিন্তু অনেক জায়গায় ইজি হয়, অনেক জায়গায় অনেক হার্ড হয়। তোমরা কিন্তু চাও যে সম্মিলিত একটা পরীক্ষা হোক। সম্মিলিত পরীক্ষা হইলেই ভালো, আমিও চাই। যদি সম্মিলিত পরীক্ষা হয় তাহলে একটা কোশ্চেনে পুরো বাংলাদেশকে অ্যাসেস করা যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার খাট্টা কাটা বলো বা প্রশ্ন বলো বা পরীক্ষা বলো, সবকিছু কিন্তু তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো এরকম কিন্তু একবার পরীক্ষা হয়েছিল কোন সালে? 2018 সালে। এবং ওই সালে কিন্তু এই একটা অধ্যায় থেকে, দেখো এখানে অধ্যায় আছে 12টা, জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় আছে 12টা, শুধুমাত্র এই অধ্যায় থেকে কিন্তু 2টা কোশ্চেন হয়ে গেছিল। তার মানে যদিও মাঝে মাঝে কোশ্চেন আসে, কিন্তু কোনোবার এরকম হইতে পারে যে তোমার একটা বোর্ডে 2বার বা 2টা কোশ্চেন থাকতে পারে। তারপর দেখো 2017 সালে যদি দেখি যে তোমার যশোর থেকে কোশ্চেন আসছিল, আবার যশোরে 15 সালে কোশ্চেন আসছিল। আরেকবার দেখো যে বরিশালেও কিন্তু মোটামুটি রেগুলার এখান থেকে কোশ্চেন আসতেছে। তো যারা হচ্ছে যশোর বোর্ড, বরিশাল বোর্ড
একটু সিরিয়াস হও, ঠিক আছে? তোমাদের কিন্তু একটু বেশি আসে এই অধ্যায় থেকে। আর অন্যান্য বোর্ডও কিন্তু জানতে হবে, কারণ এই অধ্যায়টা যদি আমরা না জানি, ব্রায়োফাইটা টেরিডোফাইটা যদি না জানি, তাহলে আমাদের নগ্নবীজি আবৃতবীজি একটু হয়তো আমরা প্যারা খাবো। মানে এই যে তোমার শৈবাল, ছত্রাক, তারপর এই যে এভলিউশনটা হচ্ছে, এই যে তোমার একটা প্রজাতি থেকে বা বলতে পারো একটা বর্গ থেকে অন্য একটা বর্গ কিভাবে আসতেছে, এটা যদি আমরা মাঝখানে কোনো একটা অধ্যায় বাদ দেই, বুঝতে আমাদের কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও। দেখো একদম সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিব, একদম সুন্দরভাবে বুঝাই দিব। দেখো আচ্ছা, দেখো আজকের যে ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটা কিন্তু সরাসরি ব্রায়োফাইটা হয় নাই, ঠিক আছে? এটা ইভলিউশনের মাধ্যমে, ঠিক আছে, বিবর্তনের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আসছে। সর্বপ্রথম আমরা কি পড়ছিলাম, অনেকে পড়ছো অনেকে পড়ো নাই, সমস্যা নাই। এই যে আমরা কি পড়ছি, শৈবাল পড়ছি, অ্যালগি পড়ছি, তাই না? দেখো শৈবাল কিন্তু একদম পানিতে থাকে নরমালি, তারা পানি ছাড়া বাঁচে না, তারা নরমালি জলচর। নরমালি তারা কিরকম জলচর, তারা মেইনলি পানিতে থাকে। দেখো এই যে এগুলো হচ্ছে শৈবাল। শৈবালটা পানিতে ছাড়াও বিভিন্ন ধরনের পাথর, ঠিক আছে, মাটিতে জন্মাইতে পারে, তারপর হচ্ছে গাছের গোড়ায় জন্মাইতে পারে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় জন্মাইতে পারে। এগুলো হচ্ছে কি শৈবাল। শৈবাল থেকে একটু আপডেট কি, একটু আপডেট হচ্ছে এই যে ব্রায়োফাইটা। দেখছো একটু আকারে বড় হচ্ছে, একটু আকারে বড় হচ্ছে। ব্রায়োফাইটাতে কিছু জিনিস কি অ্যাড হচ্ছে, কি কি জিনিস অ্যাড হচ্ছে আমরা সামনে পড়বো। আচ্ছা, তারপর দেখো এই যে আমাদের ব্রায়োফাইটা, দেখো এই যে আমরা যে পড়ছিলাম যে ব্রায়োফাইটার এখানে কি থাকে, যে হেপাটিকি যে বর্গটা থাকে, এটাকে আমরা কি বলি, লিভার রড বলি, ঠিক আছে? দেখতে অনেকটা কিরকম লিভারের মতো, দেখছো দেখতে অনেকটা কিরকম লিভারের মতো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটা। আচ্ছা, এরপরে দেখো টেরিডোফাইটা। এইবার দেখো একটু উন্নত হয়েছে না, দেখছো আরেকটু উন্নত হয়েছে, পাতাগুলো একটু সুন্দর হয়েছে, আস্তে আস্তে কি উন্নত যে উদ্ভিদের দিকে আগাচ্ছে। এরপরে যদি আমরা আসি নগ্নবীজি, নগ্নবীজিতে আরো উন্নত হয়েছে, এবং যেটা হচ্ছে আবৃত বীজি, এটা কিন্তু আরো বেশি উন্নত, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিস পড়বো, আমরা এখানে সবকিছু পড়বো, সমস্যা নাই। আচ্ছা দেখো আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম। এবার দেখো এই অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। একটা অধ্যায়ের সবকিছু পড়তে হয় না। যেমন আজকে যদি আমরা বলি যে এই অধ্যায় থেকে মেইনলি কি কি কোশ্চেন আসছিল বিভিন্ন সালে, এটা হচ্ছে রিক্সিয়ার যে গঠন, ঠিক আছে, বা থ্যালাসের প্রস্থচ্ছেদ। তো থ্যালাস অনেকে বুঝো না, তো থ্যালাসটা আজকে একদম ইজিলি পড়বো। থ্যালাসে কি কি থাকে বা থ্যালাস জিনিসটা কি, হ্যাঁ, কোথা থেকে থ্যালাস তৈরি হয়, এই থ্যালাস থেকে আবার কি তৈরি হয়, এই সবকিছু কিন্তু আজকে পড়বো। দেখো এই অধ্যায় থেকে বা বলতে পারো যে ব্রায়োফাইটা টপিক থেকে শুধুমাত্র একটা জায়গা থেকে বারবার কোশ্চেন আসে। দেখো বারবার ঢাকা বোর্ডে কোশ্চেন আসছে, রাজশাহী বোর্ডে কোশ্চেন আসছে, সিলেট বোর্ড, সম্মিলিত বোর্ডে, মানে সব বোর্ডে কিন্তু কোশ্চেন আসছে এই রিক্সিয়ার গঠন বা থ্যালাসের প্রস্থচ্ছেদ থেকে। আর টেরিডোফাইটা আজকের আলোচনার বিষয় না। আরেকটা ছিল যে চট্টগ্রাম বোর্ডে যে ব্রায়োফাইটার কি কি বৈশিষ্ট্য আছে, ব্রায়োফাইটার কি কি বৈশিষ্ট্য আছে, এটা চট্টগ্রাম বোর্ডে একবার আসছিল। তাহলে যদি আজকে বলি যে আজকে যত কিছু পড়বো তার সবকিছুর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে যে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কি। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যদি পড়ো তাহলে কি তুমি রিক্সিয়ার বৈশিষ্ট্য পারবা। তার মানে কি দুইটা কোশ্চেন কিন্তু একবার হয়ে যাচ্ছে। আর কি এই যে রিক্সার গঠনটা কিরকম, ঠিক আছে, আমরা অভ্যন্তরীণ গঠন, বাহ্যিক গঠন দুইটাই দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম যে এই যে তোমার উদ্ভিদগুলা, এই উদ্ভিদগুলা কিন্তু একদিনে বড় হয়ে যায় না, ঠিক আছে, বা একদিনে ছোট থেকে বড় হয়ে যায় না। এটা হচ্ছে ধাপে ধাপে বিবর্তনের মাধ্যমে হাজার বছর ধরে কিন্তু এগুলা বড় হয়েছে। তো এই যে উদ্ভিদ জগৎকে বিজ্ঞানী বেনথাম এবং হুকার ওনারা কি করছে, ওনারা হচ্ছে দুইটা জগতে ভাগ করছে। একটা হচ্ছে উপজগৎ 1 বা ক্রিপ্টোগেমিয়া। এই ক্রিপ্টোগেমিয়া মানে কি, বীজহীন অপুষ্পক উদ্ভিদ। কি বললাম, বীজহীন অপুষ্পক উদ্ভিদ, তার মানে ওদের বীজও নাই এবং কি পুষ্প বা ফুলও নাই। তাহলে কি বললাম, বীজ থাকবে না এবং কি ফুল থাকবে না। আরেকটা জগৎ আছে, ঠিক আছে, এটা হচ্ছে উপজগৎ 2। এটা আমরা আজকে যেহেতু পড়বো না, আনি নাই, তারপর একটু বলে রাখি। উপজগৎ 2 হচ্ছে ফেনারোগেমিয়া, ঠিক আছে, উপজগৎ 2 আছে। এই ফেনারোগেমিয়ার মধ্যে কি আছে, ওরা হচ্ছে বীজ থাকবে, ওদের বীজ থাকবে এবং কি পুষ্প থাকবে, বীজ থাকবে এবং কি পুষ্প দুইটাই থাকবে, বীজ এবং পুষ্প দুইটাই থাকবে। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে তোমার নগ্নবীজি উদ্ভিদ, আবৃতবীজি উদ্ভিদ। এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারের পড়া, আমরা নেক্সট চ্যাপ্টারে এগুলো বিস্তারিত পড়বো। তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটা রিলেটেড আমরা একটু বেশি পড়ালেখা করবো, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমি বললাম যে ক্রিপ্টোগেমিয়া বা বীজহীন এবং অপুষ্পক উদ্ভিদ, তার মানে কিন্তু তুমি এখান থেকে দুইটা জিনিস পাই গেছো, ঠিক আছে? একটা হচ্ছে এদের ফুল হবে না, ফুল যেহেতু হবে না তার মানে কি বীজও হবে না, এবং কি এরা মেইনলি স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। তাহলে স্পোর জিনিসটা কি আমরা সামনে দেখবো। আচ্ছা, এর মধ্যে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে থ্যালোফাইটা বা বলতে পারো শৈবাল। এখন তোমরা অনেকে বলতে পারো যে শৈবাল কেন উদ্ভিদের মধ্যে পড়ছে, শৈবাল কেন উদ্ভিদের মধ্যে পড়ছে, বা বলতে পারো এই যে কিংডম প্লান্টি যেটা আছে আমরা পড়ছিলাম না, কিংডম হচ্ছে 5টা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া।
5টা কিংডম কিন্তু আমরা এসএসসি তে পড়ছিলাম। এই যে তুমি বললা যে প্লান্টি, ঠিক আছে, এই যে প্লান্টি, এই প্লান্টির মধ্যে কি কি আছে দেখো। এই প্লান্টির মধ্যে আছে আমাদের শৈবাল, ছত্রাক কিন্তু না, ছত্রাক হচ্ছে ফানজাইয়ের অন্তর্ভুক্ত। এখন তুমি বলতে পারো এই যে শৈবালকে কেন আমি প্লান্টির মধ্যে রাখলাম, কারণ প্লান্টির যে মেইন কিছু বৈশিষ্ট্য ছিল এগুলোর মধ্যে কি কি আছে। 1 নাম্বার হচ্ছে এরা নিজের খাবার নিজেই উৎপন্ন করতে পারবে বা শালক সংশ্লেষণ করতে পারবে। শৈবাল শালক সংশ্লেষণ করতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের যে কোষের বাইরে একটা কোষ প্রাচীর থাকবে এবং ওই কোষ প্রাচীরের মেইন উপাদান হবে কি সেলুলোজ। কি বললাম? সেলুলোজ। উদ্ভিদের কি থাকবে? উদ্ভিদের হচ্ছে তারা শালক সংশ্লেষণ করতে পারবে, তারপরে হচ্ছে তারা কি করতে পারবে, তারা হচ্ছে তাদের একটা কোষ প্রাচীর থাকবে, কোষ প্রাচীর, মৃত কোষ প্রাচীর, ঠিক আছে। কোষ প্রাচীরটা কিরকম? মৃত। আর এই কোষ প্রাচীরের মেইন উপাদান কি হবে? মেইন উপাদান হবে সেলুলোজ। আচ্ছা, কিন্তু ফানজাইয়ের কোষ প্রাচীর থাকে, কিন্তু ওদের যে কোষ প্রাচীর বা বলতে পারো ওদের যে বহি আবরণ ওটা কিন্তু কাইটিন নির্মিত। এই জন্য শৈবাল প্লান্টির মধ্যে পড়ছে, ছত্রাক কিন্তু প্লান্টির মধ্যে পড়ে নাই, ঠিক আছে। তো শৈবাল ছত্রাক যেহেতু অধ্যায় আছে, তোমরা মনে করতে পারো শৈবাল উদ্ভিদ, ছত্রাক উদ্ভিদ। আসলে কিন্তু ছত্রাক উদ্ভিদ না, ছত্রাক হচ্ছে প্লান্টির অন্তর্ভুক্ত। তাহলে শৈবাল, এরপরে হচ্ছে ব্রায়োফাইটা, এছাড়া কি আছে আমাদের টেরিডোফাইটা, এছাড়া হচ্ছে আমাদের নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। নগ্নবীজী আর একটা কি আবৃতবীজী। ঠিক আছে, তাহলে আমরা প্লান্টি থেকে এই জিনিসগুলো আমরা পাইলাম, ঠিক আছে। আমাদের কিন্তু একটু বেসিক গুলো একটু হয়তো ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেখো একদম বেসিক পুরাটা ক্লিয়ার হয়ে যাবে, দেখবা। আচ্ছা, সাদা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা কালার ইউজ করব। আচ্ছা, তাহলে কিন্তু একটু একটু কোরিলেট করতে পারতেছো, তাই না? তাই প্লান্টি থেকে কি কি আসছে? প্লান্টি থেকে শৈবাল আসছে, তারপর হচ্ছে ব্রায়োফাইটা আসছে, টেরিডোফাইটা আসছে, তারপর কি আছে তোমার নগ্নবীজী এবং আবৃতবীজী আসছে। এখন আমাদের এই অধ্যায়ে মেইন যে জিনিসটা প্যারা দেয়, এই যে তোমার ব্রায়োফাইটা, এখানে যতগুলো আছে, এই যতগুলা তোমার প্লান্টির মধ্যে যতগুলো বর্গ আছে সবগুলো একটা জিনিসই তোমার প্যারা দিবে, সেটা হচ্ছে যৌন এবং অযৌন জনন। ওদের জননটা কিভাবে হয় এইটা নিয়ে সবাইকে প্যারা দেয়। এই জিনিসটা যদি তুমি বুঝো তাহলে এই অধ্যায় মোটামুটি সব শেষ। মানে শুধু এই অধ্যায় নয়, তোমার যতগুলো আছে সবগুলা প্রায় একই রকম। আচ্ছা, আমরা জিনিসটা দেখি কিভাবে হয়, ব্রায়োফাইটারটা দেখি, আস্তে আস্তে সবগুলাই বুঝতে পারবো। দেখো, আচ্ছা, তাহলে জননের জন্য কি দরকার? একটা পুরুষ অঙ্গ দরকার আর একটা কি স্ত্রী অঙ্গ দরকার, তাই না? তো এখানে আমরা বইয়ে যখন খুলবো তখন দেখবো এনথেরিডিয়াম, তারপর হচ্ছে আর্কিগোনিয়াম, স্পোর, গেমিট, এত কিছুতে আমি যাব না। দেখো, আমি একদম ইজিলি তোমাকে বুঝাচ্ছি। দেখো, এখানে তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা, ওদের কি আছে, একটা পুরুষ অঙ্গ আছে আর একটা কি স্ত্রী অঙ্গ আছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখি। তো পুরুষ অঙ্গটা কিরকম থাকে? এরকম থাকে। ধরো এটা হচ্ছে পুরুষ অঙ্গ, ঠিক আছে। এইখানে গোলার মতো কিছু একটা আছে, এটাকে কি বলে এটা আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা কালার দিই। বলতে পারো এখানে কি আছে, একটা থলি আছে, ঠিক আছে। পুরুষাঙ্গের মধ্যে কি আছে, একটা থলি আছে, এখানে কি আছে, থলি আছে। থলির মধ্যে কি থাকবে? থলির মধ্যে থাকবে হচ্ছে গেমিট, পুংগেমিট, ঠিক আছে। পুরুষাঙ্গের মাঝখানে কি থাকবে? অনেকগুলা করে কি থাকবে? পুংগেমিট থাকবে এই থলিটার মধ্যে, ঠিক আছে। এই থলিটার নাম আমরা একটু পরে শিখি। অনেকগুলো করে কি থাকবে? পুংগেমিট থাকবে। আর কি আছে? স্ত্রীগেমিট আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, গেল। তাহলে এটাকে আমি কি বললাম? পুরুষ অঙ্গ। এই জননটা বুঝলেই সব শেষ। এটাকে আমরা বলতেছি পুরুষ অঙ্গ বা বলতে পারো পুং জননাঙ্গ। আর এইটাকে আমরা বলতেছি
স্ত্রী জননাঙ্গ। এই জিনিসটা বুঝলেই দেখবা সবকিছু ইজি লাগতেছে। এখন পুংজননাঙ্গের একটা থলি আছে, যেটার মধ্যে কি আছে, আমাদের পুংগেমিট আছে। এটাকে আমরা একটু সুন্দর একটা নাম দিছি, সেটাকে কি বলতেছি, এনথেরিডিয়াম। সেটাকে আমরা নাম কি দিছি, এনথেরিডিয়াম। এবং এর মধ্যে কি আছে, পুংগেমিট আছে। ঠিক আছে, পুংগেমিট আছে। পুংগেমিট আছে। আর স্ত্রী জননাঙ্গের মধ্যে কি আছে, তোমার আর্কিগোনিয়াম আছে। আর্কিগোনিয়াম আছে এবং এর মধ্যে কি আছে, ডিম্বাণু আছে। কি আছে, বা বলতে পারো স্ত্রী গ্যামিট আছে। আর ভিতরে কি, ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। দেখো এখন কয়েকটা প্রশ্নের আনসার একবার পাবা, কয়েকটা প্রশ্নের আনসার একবারে পাবা। দেখো কিভাবে কি হয়, দেখো। আচ্ছা, এখন নরমালি এই যে তোমার পুংগেমিট গুলা, বা বলতে পারো এই যে এনথেরিডিয়াম বা মেইন যে জননাঙ্গ, এই যে এনথেরিডিয়াম এবং যে আর্কিগোনিয়াম, এরা হচ্ছে যখন প্রথম দিকে বড় হয়, তারা কি করে না, তারা হচ্ছে নিজেরা কি করে, মুড ধরে থাকে। ঠিক আছে, ধরো একটা ক্লাসে কি হয়, একটা ক্লাসে যখন ক্লাস শুরু হয় তখন হচ্ছে ছেলেগুলো এক পাশে বসে, মেয়েগুলো এক পাশে বসে। তো ছেলেরা মুডে থাকে, মেয়েরাও কি মুডে থাকে। তো মেয়েরা মানে এরকম একটা ভাব ধরে, যে একটা বলে না যে মেয়ে ইতনি সুন্দর হতো, মেয়ে কে কর, কি যেন একটা মানে বলে। ঠিক আছে, ওই যে ভুলে গেছি। তো ইতনি সুন্দর হো মেয়ে তো, আচ্ছা আমার মুখ দিয়ে আসতেছে না, তো ওইরকম। ঠিক আছে, আর ছেলেরা মনে করে যে ড্যাশ ড্যাশ মিলেনিয়ার। ঠিক আছে, তার মানে কি, যখন ক্লাসে একদম শুরুর দিকে থাকে তখন হচ্ছে মেয়েরাও ভাব ধরে থাকে, আর কি ছেলেরাও ভাব ধরে থাকে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। কিন্তু যখনই তাদের মধ্যে একটা আইস ব্রেক হয়ে যায়, বা যখনই তাদের মধ্যে কি একটা রুম সৃষ্টি হয়, কথা বলার একটা ফ্লোর সৃষ্টি হয়, তখন কি করে, যে দেখবা ছেলেরা হচ্ছে মেয়েদের সাথে কথা বলার জন্য একদম উদ্গ্রীব হয়ে পড়ে। ঠিক আছে, তো ওদের ক্ষেত্রেও প্রথম দিকে কি করে, ছেলেরা এবং মেয়েরা, বা বলতে পারো পুরুষের যে পার্ট এবং স্ত্রীর যে পার্ট, এই দুইটা একদম কি চুপচাপ থাকে। যখনই পানির আভাস আসে, বা বলতে পারো আশেপাশে যখন পানি হয়, বলতে পারো যে বৃষ্টি থাকতে পারে, বা কোনো কারণে যদি এখানে কি আসে, পানি মাধ্যম সৃষ্টি হয়, তখন এই পুরুষ যে জননাঙ্গ, পুং জননাঙ্গ থেকে পুংগেমিট গুলা, পুংগেমিটে কি থাকে, পুংগেমিটে থাকে দুইটা ফ্লাজেলা। দুইটা কি থাকে, ফ্লাজেলা থাকে। এই ফ্লাজেলার কাজ কি, ফ্লাজেলা হচ্ছে যখন কোন একটা জিনিসকে মুভমেন্ট করে, তখন এই মুভমেন্টের জন্য ফ্লাজেলা হেল্প করে। ঠিক আছে, তাহলে ফ্লাজেলা কি করবে, এই যে তোমার পুংগেমিট, এই পুংগেমিটটাকে মুভমেন্ট করতে হেল্প করতেছে। তো ও কি করবে, ওর যে দুইটা পা, দুইটা ফ্লাজেলা দিয়ে সে হচ্ছে সাঁতার কেটে 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 একদম ভেতরে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, পুংগেমিটটা হচ্ছে স্ত্রী গেমিটের সাথে মিলিত হবে। যখনই পুংগেমিট এবং স্ত্রী গেমিটের মিলন হবে, তখন কিন্তু নতুন যে জাইগোট হওয়ার কথা, সেই জাইগোটটা কিন্তু হয়ে যাবে। আমরা কি জানি যে একটা পুংগেমিট আর স্ত্রী গেমিট যখন মিলন হয়, স্ত্রী গেমিটের যখন মিলন হয়, তখন কি সৃষ্টি হয়, তখন হচ্ছে একটা জাইগোট সৃষ্টি হয়। জাইগোট সৃষ্টি হয়। আর ওদের যে জাইগোট, ওদের জাইগোটটাকে আমরা কি বলি, ওদের জাইগোটটা যখন বড় হয় সেটাকে আমরা কি বলি, গেমিটোফাইট বলি। ঠিক আছে, গেমিটোফাইট। আর এই যে গেমিটোফাইট, এই গেমিটোফাইটটাই ওদের মেইন দশা। ঠিক আছে, এই গেমিটোফাইটটাই ওদের মেইন দশা। আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই, একটু কঠিন লাগতেছে, সমস্যা নাই, আরো ক্লিয়ার হবে। দেখো তাহলে ওদের কি করতেছে, পুংগেমিট এবং স্ত্রী গেমিট কখন মিলন করতেছে, যখনই কি আশেপাশে পানি আছে। যেহেতু ওদের এই জীবন চক্রের মধ্যে পানিটা ইম্পর্টেন্ট, তার মানে কি ওরা নরমালি স্থলজ উদ্ভিদ। দেখো আমরা যখন প্রথমে পড়ছিলাম, দেখো আমরা যখন একদম প্রথমে দেখছিলাম, এই যে তোমার শৈবাল কি একদম পানির মধ্যে থাকে। শৈবাল কোথায় থাকে, একদম পানির মধ্যে থাকে। কিন্তু ওরা পানির মধ্যে না থাকলেও ওদের জননের জন্য কি দরকার, পানি দরকার। একটু আগে দেখলাম যে যখনই হচ্ছে পানির উপস্থিতি পায়, তখন পুংগেমিট এবং স্ত্রী গেমিটের মিলন হয়। যেহেতু ওদের জনন পানির জন্য নির্ভরশীল, বা বলতে পারো পানির উপর নির্ভরশীল, এই জন্য ওদেরকে আমরা কি বলি, উভচর উদ্ভিদ বলি। এটা কিন্তু ক্ষয় আসে যে তোমার ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়, কারণ ব্রায়োফাইটার পুংগেমিট এবং স্ত্রী গেমিটের মিলনের জন্য কি দরকার, পানি দরকার। এই জন্য এটাকে আমরা কি বলি, উভচর উদ্ভিদ বলি। তার মানে কি, ওর জীবনের কিছু একটা পার্ট তোমার এই জলের উপর থাকে, জলের উপর নির্ভরশীল, আর কিছু
পার্ট হচ্ছে স্থলের উপর নির্ভরশীল। এজন্য এটাকে আমরা কি বলি, যে উভচর উদ্ভিদ বলে থাকি। ঠিক আছে, আচ্ছা তোমরা কি ক্লাসটা বুঝতেছো? জাইগোট মানে এই বেবি কি, আসিফ এটা কি বেবি? এই যে বেশি বেয়াদবি করা কিন্তু ঠিক না, ঠিক আছে, একদম ক্লাস থেকে বের করে দিব। কে তোমার বেবি হয়? মানে তোমাদের সাথে ফান করে কথা বলতেছি, একটু সুন্দরভাবে কথা বলতেছি, তার মানে এই না তুমি ক্লাসে যা ইচ্ছা তাই কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা ভাইব্রেশন, পাশে একটু সাউন্ড হচ্ছে। আচ্ছা ফ্লাজেলা এটা কি শুক্রাণুর মতো দেখতে? আচ্ছা আচ্ছা সাউন্ডের সমস্যা হচ্ছে না, পাশে হচ্ছে ড্রিল মেশিন চলতেছে তো হয়তো এই কারণে। তো ফ্লাজেলা জিনিসটা কি? শুক্রাণু তো শুক্রাণু, তো ধরো সবসময় কি পুরুষরা কাজ করে বেড়ায়, মেয়েরা কি বসে বসে থাকে না? তো এটা একটা ধরো ডিম্বাণু আর এটা হচ্ছে শুক্রাণু। তো মেয়েরা তো বসে থাকে, তো মেয়েদের কি কোথাও যাওয়া লাগে না, মেয়েরা এক জায়গায় বসে থাকে, কিন্তু পুরুষরা হচ্ছে কাজ করে বেড়ায়। তো পুরুষ যে কাজ করবে, এই যে দৌড়াবে, দৌড়ানোর জন্য কি দরকার? পা দরকার, ঠিক আছে? আমাদের পা আছে, ওদের কি দরকার? ওদের তো পা নাই, ওদের ক্ষেত্রে কি হবে? ওদের ক্ষেত্রে হচ্ছে ফ্লাজেলা। ওদের যে ফ্লাজেলা, এই ফ্লাজেলাটাই ওদের কি মুভমেন্ট করতে হেল্প করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লাজেলা। ওদের কয়টা ফ্লাজেলা থাকে? দুইটা ফ্লাজেলা থাকে। কোন ক্ষেত্রে? ব্রায়োফাইটার দুইটা ফ্লাজেলা থাকে, সবার ক্ষেত্রে দুইটা ফ্লাজেলা না। যেমন হচ্ছে টেরিডোফাইটায় বহু ফ্লাজেলা, অনেকগুলো ফ্লাজেলা থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন? জাইগোট, আচ্ছা জাইগোট জিনিসটা কি? জাইগোট জিনিসটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে জাইগোট। তাহলে জাইগোটটাকে আমরা কি বলতে পারি? যে প্রথম কোষ, একটা জীবের প্রথম কোষকে আমরা কি বলি? জাইগোট বলি। একদম জীবের প্রথম কোষকে আমরা কি বলি? জাইগোট বলি। জীবের প্রথম কোষ, এই জীবের প্রথম কোষটা কি পরবর্তীতে মাইটোসিস, কোষ বিভাজন হয়ে 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 কি পুরো একটা বড় জীব উৎপন্ন হয়। যেমন আমরা কি আমাদের বাবা মা থেকে হইছি, তো বাবার থেকে একটা পুংগেমিট আসছে আর মা থেকে একটা কি স্ত্রী গেমিট আসছে। যখনই পুংগেমিট এবং স্ত্রী গেমিটের মিলন হয়েছে তখন কি আমরা হইছি, তো আমাদের কি প্রথমে একটা কোষ হয়েছিল, তো একটা কোষের নাম কি? জাইগোট, ঠিক আছে? এটাই পরবর্তী কি ডিভিশন হইতে হইতে কি এত বড় আমরা একটা মানুষ হইছি, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো, এই জিনিসটা হইলে এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো গেমিটোফাইট এবং স্পোরোফাইট, এই জিনিসটা বুঝলে এই অধ্যায় শেষ মোটামুটি। দেখো গেমিটোফাইট কি আর স্পোরোফাইট কি? ধরো একটা পরিবার, একটা পরিবারের যে সদস্যকে, ওই সদস্যের মধ্যে কি থাকতেছে? আমাদের বাবা থাকতেছে, মা থাকতেছে। কি থাকতেছে? বাবা থাকতেছে, মা থাকতেছে। তার মানে কি এখানে কয়জন আছে? দুইজন আছে, ঠিক আছে? কয়জন আছে? দুইজন আছে। স্পোরোফাইট সবসময় মনে রাখবে কি 2n। স্পোরোফাইট থেকে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। তো এই স্পোর থেকে 2n থেকে যখন n তৈরি হবে, তাহলে কোন ধরনের কোষ বিভাজন দরকার? মায়োসিস কোষ বিভাজন দরকার, তাই না? 2n থেকে n কখন হবে? 2n থেকে n হবে মায়োসিসে, আর 2n থেকে 2n বা n থেকে n হবে কিসে? মাইটোসিসে। এটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিস। আর এটা কি? এটা হচ্ছে মিওসিস। মিওসিসে কি হয়? হ্রাসমূলক বিভাজন হয় না? বলতো এই যে 2n n এটা মানে কি তোমরা বুঝো? 2n n এগুলোর মানে বুঝো? বই থেকে পড়লেই হবে, সমস্যা নেই, বই থেকে পড়লেই হবে। 2n n এর মানে বুঝো? মানে না বুঝতে বুঝাই দিব। দেখো তাহলে কি স্পোরোফাইট, তাহলে স্পোরোফাইটটা হচ্ছে 2n। মনে করো এখানে কি আছে? মা বাবা আছে, তো মা বাবা কি হয়? সন্তান হয় না? তাহলে এই সন্তানটা হচ্ছে কি স্পোর। আচ্ছা এই স্পোরটা পরবর্তীতে কি হয়? একটু বড় হয়, মানে আমরা ধরো আমরা বাবা মা থেকে হইছি, তো আমরা কি স্পোর, স্পোর হিসেবে বড় হইছি। পরবর্তীতে কি হইছে? মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অনেক বড় একটা কি বাচ্চা, বা বলতে পারো অনেক বড় একটা মানুষের পরিণত হইছি। তার মানে এই যে আমি বড় হইলাম, আমি যে বিকশিত হইলাম, এই বিকশিত ধাপটাকে আমরা কি বলি? গেমিটোফাইট, ঠিক আছে? তাহলে আমাদের যে বিকশিত ধাপ সেটাকে আমরা কি বলতেছি? গেমিটোফাইট। এই গেমিটোফাইটে কি হবে? ধরো একটা ছেলে গেমিটোফাইট আর একটা কি আছে? একটা মেয়ে গেমিটোফাইট। তো ছেলে গেমিটোফাইট থেকে কি আসবে? পুংগেমিট। আর মেয়ে যে গেমিটোফাইট সেখান থেকে কি আসবে? স্ত্রী গেমিট। তখন আবার কি ওদের ধরো তুমি বিয়ে করাই দিলা, ঠিক আছে? তাহলে একটা ছেলে এবং একটা মেয়েকে বিয়ে করাই দিলা। ধরো এখানে কি আছে? একটা ছেলে গেমিটোফাইট, ছেলে, আর এই সাইডে কি একটা মেয়ে আছে, ঠিক আছে? তো মেয়ে থেকে একটা এন আসলো আর ছেলে থেকে একটা এন আসলো, তাহলে কি আসলো? তাহলে দুইটা গেমিট আসলো, n প্লাস n। তখন কি এদের ফার্টিলাইজেশন বা নিষেক হইলো। ওই যে আমি বললাম না যে জাইগোটে কি হয়, যে এই যে তোমার জাইগোটটা তৈরি হচ্ছে, যেই প্রক্রিয়ায় জাইগোট তৈরি হচ্ছে এটাকে আমরা বলি নিষেক বা ফার্টিলাইজেশন, ঠিক আছে? নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে জাস্ট এটা তোমাদেরকে মনে রাখার জন্য এইভাবে বলতেছি, যদিও বাস্তবটা একটু ভিন্ন, জাস্ট মনে রাখো। তাহলে ধরো একটা
পূর্ণাঙ্গ ছেলে এবং কি একটা পূর্ণাঙ্গ মেয়ে আছে, মানে কি দুইটা গেমিটোফাইট আছে, দুইটা গেমিটোফাইট থেকে দুইটা গেমিট তৈরি হবে, ঠিক আছে, একটা পুং গেমিট আর একটা স্ত্রী গেমিট, এবং এদের যখন ফার্টিলাইজেশন হবে তখন জাইগোট তৈরি হবে বা নতুন একটা কি শিশু তৈরি হবে। সেই শিশুটাকে আমরা কি বলতেছি, সেই শিশুটা যখন আবার মাইটোসিস করে বড় হচ্ছে তখন কি আবার সে আবার কি নতুন করে প্যারেন্টস হচ্ছে। তো এরকম কি প্যারেন্টস থেকে ছেলে মেয়ে উৎপন্ন হচ্ছে, আবার কি ছেলে মেয়ে থেকে কি আবার নিজেরা প্যারেন্টস হয়ে যাচ্ছে। এই যে তোমার যে একটা জনুক্রম থেকে আরেকটা জনুক্রমে যাচ্ছে, এদেরকে আমরা বলতেছি গেমিটোফাইট আর স্পোরোফাইট। আর একটু যদি ক্লিয়ার করে বলি, গেমিটোফাইট থেকে কি উৎপন্ন হবে, গেমিটোফাইট থেকে উৎপন্ন হবে গেমিট সোজা, আর স্পোরোফাইট থেকে কি উৎপন্ন হবে, স্পোরোফাইট থেকে উৎপন্ন হবে স্পোর, স্পোরোফাইট থেকে উৎপন্ন হবে স্পোর, স্পোর, স্পোর। তাহলে এই যে গেমিটোফাইট, গেমিটোফাইটটা কিরকম হবে, এন, এবং এই থেকে যে গেমিটটা উৎপন্ন হবে সেটা কি এন, ঠিক আছে। পরবর্তীতে দুইটা গেমিট মিলিত হইলো, তাহলে কি এন প্লাস এন এর মিলন হয়ে স্পোরোফাইট উৎপন্ন হলো, এটা 2n, আর এখান থেকে কি আবার মিওসিস হবে, স্পোর কি হবে, এন হবে। তাহলে গেমিটোফাইট থেকে গেমিট উৎপন্ন হবে, স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হবে, ঠিক আছে। এই তো শেষ আমাদের, আর তেমন কিছু বোঝার তেমন কিছু নাই, মোটামুটি শেষ। এককোষী জাইগোট থেকে কি বহুকোষী ভ্রূণ উৎপন্ন হয়, রাইট। এককোষী যে জাইগোট, এককোষী জাইগোট থেকে কি পরবর্তীতে অনেকগুলা সেল ডিভিশনের মাধ্যমে ভ্রূণ, ভ্রূণ থেকে কি পূর্ণাঙ্গ মানুষ, বা ওদের ক্ষেত্রে এই পূর্ণাঙ্গ মানুষটাকে আমরা কি বলতেছি, গেমিটোফাইট, আর ওদের যে প্যারেন্টসটাকে আমরা কি বলতেছি, স্পোরোফাইট, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এখন দেখবা ইজি লাগতেছে। এই যে আমরা এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, ব্রায়োফাইটের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রায়োফাইটের ক্ষেত্রে, আর ওটা হচ্ছে সবার ক্ষেত্রে ব্রায়োফাইটের ক্ষেত্রে কি হয়, তাহলে দুইটা গেমিট, পুং গেমিট বা স্ত্রী গেমিট, কোথা থেকে আসবে, পুং গেমিট আসবে এনথেরিডিয়াম থেকে, আর স্ত্রী গেমিট আসবে আর্কিগোনিয়াম থেকে। এসে ওরা কি করবে, মিলন করবে, মিলন করলে হবে কি জাইগোট, জাইগোট থেকে স্পোরোফাইট, স্পোরোফাইট থেকে কি আবার স্পোর তৈরি হবে, স্পোর থেকে প্রথমে ওই যে তুমি যে বললা না ভ্রূণ, একজন কি বলছে যে তোমার ভ্রূণ উৎপন্ন হয়, তাই না, এই যে ওদের যে স্পোরোফাইটের যে প্রধান ভ্রূণ, এই ভ্রূণের মতো যে ছোট অংশ, এটাকে আমরা কি বলি, প্রোটোনেমা। এই প্রোটোনেমা থেকে পরবর্তীতে কি হয়, থ্যালাস উৎপন্ন হয়, থ্যালাস, এই থ্যালাস থেকে গেমিটোফাইট, এবং কি পরবর্তীতে আবার গেমিট, এই গেমিট থেকে আবার তোমার কি করে, যৌন জনন করে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের বীজ থাকবে না, তাহলে ওদের ফুল ফল বীজ কোনো কিছুই নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, এদের দেহ মেইনলি কি গেমিটোফাইট। আমরা একটু আগে পড়ছিলাম যে গেমিটোফাইট থেকে কি উৎপন্ন হয়, গেমিট উৎপন্ন হয়, তার মানে হচ্ছে এন, মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম থাকে, তার মানে এদের বডিটা মেইনলি কি হ্যাপ্লয়েড। আর এদের যে গেমিটোফাইট, এই গেমিটোফাইটটা কি স্বতন্ত্র, ও হচ্ছে স্পোরোফাইটের উপর কি নির্ভরশীল না, ঠিক আছে, ও হচ্ছে নিজেই নিজের কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে ও হচ্ছে কি স্বতন্ত্র এবং কি স্বভোজী। আচ্ছা, দেহ থ্যালয়েড, মানে ওরা হচ্ছে থ্যালাস উৎপন্ন করে, থ্যালাসের গঠনটা একটু পরে দেখি, ঠিক আছে। ওরা হচ্ছে থ্যালাস উৎপন্ন করে, দেহটা হচ্ছে থ্যালয়েড, এবং দেহকে সত্যিকারের মূল, কাণ্ড, তারপর হচ্ছে বলতে পারো পাতা, এই সকলে বিভক্ত করা যায় না, ঠিক আছে। মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। আচ্ছা, এদের মূল নাই, কিন্তু মূলের পরিবর্তে কি আছে, এককোষী রাইজোয়েড অথবা বহুকোষী কি আছে, স্কেল থাকে, ঠিক আছে, বহুকোষী স্কেল থাকে। তাহলে কি বললাম যে ওদের মেইনলি মূল, কাণ্ড, পাতা এগুলা কি বিভক্ত করা যায় না, কিন্তু এই যে তোমার মূলের কাজ তো কাউকে না কাউকে চালাইতে হবে, তো ওদের মূল হিসেবে কি কাজ করে, হয় রাইজোয়েড অথবা কি স্কেল। রাইজোয়েডটা হয় এককোষী আর স্কেলটা হচ্ছে কি বহুকোষী হয়ে থাকে। আচ্ছা, এদের কি নাই, ভাস্কুলার টিস্যু নাই। কি বললাম, ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু মানে কি, ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। তো জাইলেমের কাজ কি, জাইলেমের কাজ হচ্ছে জল তোলা, বা মূল থেকে পাতার দিকে জল নিয়ে যাওয়া বা পানি নিয়ে যাওয়া। মূল থেকে সে কি করবে, পুরা বডিতে পানি নিয়ে যাবে। তাহলে জাইলেমের কাজ কি, জল তোলা, ঠিক আছে, জাইলেম। আর কি আছে, ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজ কি, একজন তো জল নিল, একজন তো পানি নিল, পানি এবং কি, সে হচ্ছে পানি এবং খনিজ লবণ নিবে, পানি প্লাস হচ্ছে কি নিবে, খনিজ লবণ নিবে, খনিজ লবণ নিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওর আর কি দরকার, অন্যান্য যে সকল খাদ্য তৈরি হয় যেমন শর্করা, এই শর্করা গুলাকে, এই যে তোমার পাতায় যে শর্করা উৎপন্ন হয়, এই পাতার শর্করা নিচের দিকে সারা বডিতে ছড়াই দিতে হয়। ও কি করছে, মূল থেকে উপরের দিকে নিছে, মূল থেকে উপরের দিকে সে কি করবে, পানি পরিবহন করবে, পানির সাথে কি খনিজ লবণ পরিবহন করবে। আর উপর থেকে যে খাদ্যটা তৈরি হচ্ছে, পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেই খাদ্যটা নিচের দিকে কে নিয়ে আসবে, ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের
দিকমুখিতা কোন দিকে? ওদের হচ্ছে দিকমুখিতা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, ওরা হচ্ছে নিচের দিকে ফ্লো করে, ঠিক আছে, ফ্লোয়েম, ওদের পরিবহনের ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। ফ্লোয়েম, ফ্লোয়েম কি করবে? খাদ্য পরিবহন করবে। ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওদের কি নাই? জাইলেম নাই, ফ্লোয়েম নাই। তাহলে এখন ওরা যেহেতু ছোট উদ্ভিদ, ওদের মানে বডির স্ট্রাকচারটা খুবই বলতে পারো যে কোনো কঠিন কোনো স্ট্রাকচার না, সরল একটা স্ট্রাকচার। এই জন্য ওদের কি এই যে জটিল যে ভাস্কুলার টিস্যু এই সকল কিছু দরকার নেই, জাস্ট ওদের যে প্যারেনকাইমা টিস্যুটাই কি সব কাজ করে দেয়। আচ্ছা, ওদের কি নাই? ভাস্কুলার টিস্যু নেই। আচ্ছা, এদের জননাঙ্গ বহুকোষী হয় এবং বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত থাকে। এদের যে জননাঙ্গটা সবসময় কি হবে? বহুকোষী হবে। স্ত্রী জননাঙ্গে কি থাকবে? আর্কিগোনিয়াম, এবং পুং জননাঙ্গকে আমরা কি বলতেছি? এনথেরিডিয়াম। এই যে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে আর্কিগোনিয়াম আর কি এনথেরিডিয়াম, এই যে আর্কিগোনিয়াম। তাহলে আর্কিগোনিয়াম থেকে কি আসবে? তোমার স্ত্রী গেমিট, আর এনথেরিডিয়াম থেকে কি আসবে? পুং গেমিট। এদের মিলনে কি হবে? নতুন একটা জাইগোট ফরমেশন হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে কি আছে? যৌন জনন উগেমাস প্রকৃতির, মানে হচ্ছে উগেমাস মানে কি? একটা হচ্ছে অ্যানাইসোগেমাস। আচ্ছা, প্রথমে দেখাই আইসোগেমাস। আইসোগেমাস কি, অ্যানাইসোগেমাস কি, আর উগেমাস কি? আইসোগেমাস, তারপরে আছে হচ্ছে অ্যানাইসোগেমাস, আর কি আছে? উগেমাস, ঠিক আছে, উগেমাস। আচ্ছা, এই তিনটা কিন্তু তোমাদের বইয়ে আছে, সব জায়গাতে আছে, একটু কিন্তু তোমাদেরকে প্যারা দেয়। জিনিসটা কি দেখো, আইসোগেম, এই যে গেম বলছে, গেম দিয়ে আমরা কি মনে রাখতে পারি? গেমিট, ঠিক আছে। তো আইসো মানে কি? সমান, ঠিক আছে। তাহলে আইসোগেমাস মানে কি? যদি পুং গেমিট এবং স্ত্রী গেমিট যদি সমান হয় দেখতে এবং তাদের বৈশিষ্ট্য যদি প্রায় সমান হয়, সেটাকে আমরা কি বলবো? আইসোগেমাস বলবো। অ্যানাইসোগেমাস কি বলবো? যদি একটা বড় হয়, মেইনলি স্ত্রী যে গেমিট এটা হচ্ছে একটু বড় হয়, আর পুং গেমিটটা একটু ছোট হয়। তো যদি এরকম হয় যে পুং গেমিট ছোট এবং স্ত্রী গেমিট বড়, যেহেতু সমান না, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? অ্যানাইসোগেমাস। তাহলে আইসোগেমাস কখন? যখন পুং গেমিট এবং স্ত্রী গেমিট সমান হবে। যখন পুং গেমিট এবং স্ত্রী গেমিট তারা হচ্ছে আলাদা হবে, একটা থেকে বড় হবে, সেটাকে আমরা কি বলতেছি? অ্যানাইসোগেমাস। এই অ্যানাইসোগেমাসের একটু উন্নত একটা ধাপ হচ্ছে উগেমাস। উগেমাসে কি হয়? উগেমাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানাইসোগেমাস, ঠিক আছে। অ্যানাইসোগেমাসের একটা ধাপ হচ্ছে কি? উগেমাস। উগেমাসে কি হয়? উগেমাসে হচ্ছে তোমার শুক্রাণু ছোট থাকে, ওকে, ডিম্বাণু বড় থাকে, তার মানে কি? সে হচ্ছে অ্যানাইসোগেমাসের যে বৈশিষ্ট্য সেটা সে পূরণ করছে। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে উগেমাসে যে পুং গেমিটটা হচ্ছে সচল থাকে, সে হচ্ছে নিজে দৌড়াদৌড়ি করে, কিন্তু যেটা হচ্ছে ডিম্বাণু হচ্ছে অচল থাকে, বা বলতে পারো নিশ্চল থাকে। কিরকম থাকে? নিশ্চল থাকে। তাহলে আমি কি বললাম? যদি দুইটা সমান হয় আইসোগেমাস, যদি সমান না হয় অ্যানাইসোগেমাস। আর যদি এরকম হয় যে সমান না এবং যেটা হচ্ছে পুং গেমিট সচল এবং স্ত্রী গেমিট যদি নিশ্চল হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? উওগেমাস। তাহলে ওদের যৌন জনন কিরকম হবে? উওগেমাস প্রকৃতির, মানে হচ্ছে একটু আগে যেটা বললাম। তাহলে ওদের যে ডিম্বাণু একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স থাকবে, আর যে শুক্রাণু হচ্ছে সাঁতার কেটে তার কাছে যাবে। এই যে একটু আগে আমরা যেটা দেখছিলাম, এই যে এই ছবিটা বুঝলেই মোটামুটি এখানে আর তেমন কিছু পড়ার নাই। দেখছো, এই যে এখানে কি হচ্ছে তোমার? এই যে পুং গেমিটটা হচ্ছে ছোট এবং সে কি করতেছে? সাঁতার কেটে স্ত্রী গেমিটের কাছে যাচ্ছে। এটাকে আমরা কি বলি? উওগেমাস ধরনের যৌন জনন, ঠিক আছে। তাহলে ওদের যৌন জননটা কিরকম হবে? উওগেমাস ধরনের, ঠিক আছে। তাহলে বড় নিশ্চল স্ত্রী গেমিট থাকবে বা ডিম্বাণু থাকবে, এবং সাথে কি? ক্ষুদ্র প্লাস কি? সচল। তাহলে পুং গেমিট যেটা থাকবে সেটা হচ্ছে সচল এবং কি? ছোট। আচ্ছা, এবং শুক্রাণুটা কিরকম? শুক্রাণুটা হচ্ছে দুইটা ফ্লাজেলা যুক্ত বা দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে বলতেছে যে নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়। এটা কিন্তু আমরা প্রথমে পড়ে ফেলছি। যখন হচ্ছে পানি পায় তখন কি? পুং গেমিটটা হচ্ছে স্ত্রী গেমিটের দিকে ধাবিত হয়। এদের ভ্রূণ বহুকোষী, ওকে, ভ্রূণ স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে, ওকে, ঠিক আছে। স্পোরোফাইট এবং গ্যামিটোফাইট কি বলছে? স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল। এই যে একটু আগে আমরা বললাম যে গ্যামিটোফাইট নিজেই কি স্বতন্ত্র, সে হচ্ছে কারোর উপর ডিপেন্ড করে না, কিন্তু যেটা হচ্ছে স্পোরোফাইট সে হচ্ছে কি? গ্যামিটের উপর, বা বলতে পারো যে গ্যামিটোফাইটের উপর
নির্ভরশীল থাকে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওদের যে স্পোরগুলো তৈরি হয়, স্পোরোফাইট থেকে যে স্পোরগুলো তৈরি হয় সবগুলো কি সমান, গ্যামিট সমান না কিন্তু স্পোর সমান। খুবই ইম্পর্টেন্ট যে ওদের হচ্ছে গ্যামিট সমান না। গ্যামিট কিরকম, গ্যামিট হচ্ছে উওগেমি, ঠিক আছে। গ্যামিটটা হচ্ছে উওগেমি ধরনের, ঠিক আছে। গ্যামিটটা হচ্ছে উওগেমি ধরনের, মানে একটা বড় এবং একটা ছোট, যেটা ছোট সেটা কি দৌড় দিয়ে বড়র কাছে চলে যায়। বা বলতে পারো যে অনেকটা কিরকম যে ছোট ছেলেরা যেমন বড় আপুর প্রতি প্রেমে পড়ে, ঠিক আছে। তো বড় আপুটা এক জায়গায় বসে থাকে, প্রেম করতে চায় না, আর ছোট যে ছেলেটা সে হচ্ছে বড় আপুর সিনিয়র আপুর প্রেমের পরে হচ্ছে কি সারাদিন ওর পিছে কি ঘুরপাক খায়। তো এটা হচ্ছে উওগেমির একটা কি বলতে পারো যে উদাহরণ, ঠিক আছে, উওগেমি। আচ্ছা, আর কিন্তু স্পোরটা কিরকম, স্পোর হচ্ছে হোমোস্পোরাস, মানে হচ্ছে কি দুইটা স্পোর কি মানে দুই ধরনের স্পোর কি হবে সমান হবে, ঠিক আছে। হোমোস্পোরাস, হোমোস্পোরাস, হোমোস্পোরাস। আচ্ছা, ওকে। আচ্ছা, উৎপন্ন স্পোর একই আকার আকৃতি বিশিষ্ট অর্থাৎ হোমোস্পোরাস, এটা তো আমরা পড়ে ফেললাম। জীবনচক্রে গেমিটোফাইট প্রধান, এটা আমরা পড়ে ফেলছি। স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে, ওই যে আমরা একটু আগে যেটা বললাম যে স্পোরটা যখন অঙ্কুরিত হবে তখন কি হবে, তোমার থ্যালাস উৎপন্ন করবে। এই যে স্পোরটা হচ্ছে অঙ্কুরিত হয়ে প্রথমে হচ্ছে প্রোটোনেমা তৈরি করবে, প্রোটোনেমা থেকে কি তৈরি করবে, থ্যালাস, থ্যালাস থেকে কি মূল গেমিটোফাইট এখানে উৎপন্ন হবে। কি হবে, মূল গেমিটোফাইট উৎপন্ন হবে। হ্যাঁ, গ্রুপে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা স্যার, দ্বি ফ্লাজেলা যুক্ত মানে কি, ওই যে একটু আগে যেটা বললাম যে পুংগেমিট, এটা হচ্ছে কি তার সাঁতার কাটতে হবে বা তার কি করতে হবে, মুভমেন্ট করতে হবে কার দিকে, সে হচ্ছে ছোট ছেলে, ছোট একটা বাচ্চা, সে কি সিনিয়র আপুর উপর কি করছে, ক্রাশ খাইছে, ঠিক আছে। সে কি করছে, সিনিয়র আপুর উপর কি করছে, ক্রাশ খাইছে, এটা হচ্ছে সিনিয়র আপু, ঠিক আছে, সিনিয়র আপু। তাহলে এই যে সিনিয়র আপু তো ওর পাত্তা দিবে না, ওর কি করতে হবে, ওর পিছন পিছন ঘুরতে হবে, ওর কাছে যাইতে হবে। এই জন্য ওর কি দরকার, পা দরকার। তো আমাদের যেমন পা, ওদের কি ফ্লাজেলা, ওদের কি থাকবে, দুইটা ফ্লাজেলা থাকবে। এই দুইটা ফ্লাজেলা দিয়ে সে হচ্ছে পানি দিয়ে সাঁতার কেটে সে কই যাবে, সে হচ্ছে এই যে স্ত্রী গেমিটের কাছে যাবে। তাহলে পুং গেমিটের যে দুইটা চলনাঙ্গ থাকে সেটাকে আমরা কি বলি, ফ্লাজেলা বলি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর কোন কোশ্চেন? এই তো শেষ, আমাদের পড়া প্রায় শেষ। দেখো এবার আমরা এই তো এইবার দেখো ওদের যে থ্যালাস, থ্যালাসটা কিরকম, এটা হচ্ছে রিক্সিয়ার থ্যালাস, এটা আমরা একটু পরে পড়বো। এটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। দেখো ব্রায়োফাইটার প্রকারভেদ, এতক্ষণ আমরা দেখলাম যে ব্রায়োফাইটা বৈশিষ্ট্যগুলো কিরকম হয়, ঠিক আছে। এবারে আমরা দেখবো ব্রায়োফাইটের মধ্যে কয়টা ক্লাস আছে বা কয়টা শ্রেণী আছে। ব্রায়োফাইটে কি একটা বর্গ, এর মধ্যে কয়টা ক্লাস আছে, এর মধ্যে তিনটা ক্লাস আছে। একটা হচ্ছে হেপাটিকি, এন্থোসিরোটি আর কি মাসাই। তাহলে কয়টা ক্লাস আছে, হেপাটিকি, এন্থোসিরোটি আর কি মাসাই। তো এই মাসাই যেটা আছে, মাসাইটাকে অনেক সময় ব্রায়োপসিডা বলা হয়, তো এটা ইম্পর্টেন্ট না, তোমাদেরকে জাস্ট কিরকম দেখা যায়, যেটা হচ্ছে হেপাটিকি, হেপাটিকা যে উদ্ভিদগুলো আছে, হেপাটিকা উদ্ভিদগুলো হচ্ছে এরকম, যেটা হচ্ছে এন্থোসিরোটি এটা হচ্ছে এরকম, আর যেটা হচ্ছে মাসাইটা হচ্ছে এরকম। জাস্ট হচ্ছে দেখানোর জন্য বইয়ে যেইভাবে লিখছে এইভাবে তোমরা পড়বা যে হেপাটিকি, এন্থোসিরোটি আর কি মাসাই, ওদের কয়টা ক্লাস থাকে, তিনটা ক্লাস থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রিক্সিয়ার বাহ্যিক গঠন। রিক্সিয়াটা কি, এই যে আমরা যে এতক্ষণ পড়লাম যে ব্রায়োফাইটার কি একটা বিভাগ হচ্ছে কি রিক্সিয়া, ঠিক আছে, একটা গণ হচ্ছে কি রিক্সিয়া। আচ্ছা, তাহলে এই যে তোমার রিক্সিয়া মেইনলি কি একটা গেমিটোফাইটিক উদ্ভিদ। একটু আগে আমরা পড়ছি যে এই যে আমাদের যে ব্রায়োফাইটার মেইন কি, মেইন হচ্ছে গেমিটোফাইট। স্পোরোফাইটটা কি মেইন না, মেইন হচ্ছে কি গেমিটোফাইট। আমাদের যেমন তরুণ দশা হচ্ছে মেইন, ওদের কি তরুণ দশা বা গেমিটোফাইটিক দশাটা হচ্ছে মেইন, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ ওদের উদ্ভিদের প্রধান দেহ কি গেমিটোফাইট পর্যায়ে থাকে। আচ্ছা, দেহ থ্যালয়েড প্রকৃতির বলতে কি, এই যে তোমার গেমিটোফাইটটা যে তৈরি হওয়ার জন্য একটা থ্যালাস তৈরি হয়, ঠিক আছে, থ্যালাস তৈরি হয়। এই যে দেখতেছো এগুলো হচ্ছে কি এক একটা থ্যালাস, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক একটা থ্যালাস। আচ্ছা, এগুলো কি এক একটা থ্যালাস। এখন দেখো থ্যালাসের মধ্যে কিছু কাহিনী আছে, যে এদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। দেখো এখানে কি কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা হচ্ছে পাতা, এগুলো কি খুব ভালোভাবে ডিফাইন করা যাচ্ছে না। এই যে তোমার থ্যালাসটার রং কিরকম, সবুজ, ঠিক আছে। থ্যালাসটা কিরকম থাকে, শায়িত থাকে বা শোয়ানো থাকে, ঠিক আছে। থ্যালাসটা কিরকম থাকে, মাটির উপর বা কোন একটা জায়গার উপর শায়িত থাকে, ঠিক আছে। আর এদের যে গঠন, এই যে থ্যালাসের যে পৃষ্ঠ, এটা হচ্ছে বিষম পৃষ্ঠ। বিষম মানে কি, এটা কি উঁচু নিচু, সমান না। এই যে থ্যালাসের যে পাতাটা, যেমন দেখবা আম গাছের যে পাতাটা প্রায় কিন্তু সমান, ঠিক আছে। এদের পাতাটা কি সমান না, যদিও এদেরকে আমরা পাতা বলতেছি না, কি বলতেছি থ্যালাস, এদের থ্যালাসটা কি সমান না। আচ্ছা, এবং বলছে এই যে তোমার থ্যালাসের বডিটা দেখবা যেরকম কি দুইটা শাখা উৎপন্ন হয়, এই যে একটা শাখা আর একটা কি শাখা। তাহলে ওদের যে বডি মেইনলি যে থ্যালাসটা থাকে, এই থ্যালাসটা হচ্ছে দ্বি শাখা বিশিষ্ট। এই যে থ্যালাসটা কিরকম দ্বি শাখা বিশিষ্ট,
এবং কি থাকে যে অনেকগুলা থ্যালাস একত্রে গোলাপের মতো থাকে, গোলাপের যে পাপড়ির মতো কি অনেকগুলা থ্যালাস একত্রে থাকে, এটাকে আমরা কি বলি রোজের দশা বলি। ঠিক আছে, অনেকগুলা থ্যালাস একসাথে কি গোলাপের পাপড়ির মতো থাকতেছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি রোজেট। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে থ্যালাসটা হচ্ছে সবুজ রঙের, এটা হচ্ছে মাটিতে শায়িত থাকে এবং এদের যে পাতার যে পৃষ্ঠ, উপরের পৃষ্ঠটা কি সমান না, বিষম পৃষ্ঠ, এবং এদের যে থ্যালাসটাকে আমরা দুইটা শাখায় বিভক্ত করতে পারি এবং এদের যে প্রত্যেকটা থ্যালাস অনেকগুলো থ্যালাস মিলে কি করে একটা রোজেট গঠন করে বা একটা ফুলের পাপড়ি বা গোলাপের পাপড়ির মতো এরা কি করে গঠন করে। আচ্ছা, এবার কি বলছে উপরে কি থাকে এটা আমরা একটু পড়বো এবং নিচে কি থাকে, থ্যালাসের উপরে কি থাকে এবং নিচে কি থাকে এটা আমাদের একটু পড়তে হবে। তো উপরে আমরা যেটা পড়লাম যে দুইটা শাখায় বিভক্ত, এই যে দেখো একটা শাখা এরকম দুইটা শাখায় বিভক্ত, এই যে দুইটা শাখার মাঝখানে যে একটা গ্যাপ থাকে, এরকম একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আমরা কি বলি এপিক্যাল নচ বা অগ্রস্থ খাঁজ। খাঁজ মানে কি এরকম গর্তের মতো, দেখো এখানে এই যে তোমার দুইটা পার্টের মাঝখানে কি আছে একটা গর্তের মতো আছে, এটাকে আমরা কি বলি এপিক্যাল নচ বা অগ্রস্থ খাঁজ। এবং এই যে তোমার থ্যালাসগুলোর মাঝখানে দেখবে কি একটা মধ্য শিরা আছে, দেখো একটা মাঝখানে একটা শিরা গেছে। ঠিক আছে, এই যে মাঝখানে কি চলে গেছে একটা শিরা চলে গেছে, এই শিরাগুলোকে আমরা কি বলতেছি মধ্য শিরা। এবং এই যে তোমার শিরাগুলাও কি করছে খাঁজ তৈরি করছে। উপরে যেমন অগ্রস্থ খাঁজ আছে, দুইটা শিরার মাঝখানে কি থাকে তোমার খাঁজ থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম যে তোমার লম্বালম্বি মধ্য শিরা থাকে, শিরা বরাবর লম্বা একটি খাঁজ থাকে, এই যে তোমার শিরার মাঝখানে কি থাকবে এরকম খাঁজ থাকবে এবং প্রতিটি শাখার শীর্ষে একটি অগ্রস্থ খাঁজ থাকে। এই যে যেটা বললাম যে প্রতিটি শাখার শীর্ষে কি থাকবে, এটা যেহেতু দুই শাখা বিশিষ্ট, এই যে একটা শাখা দুই শাখার মাঝখানে কি আছে একটা খাঁজ আছে, গর্ত আছে, সেটাকে আমরা কি বলতেছি অগ্রস্থ খাঁজ বা এপিক্যাল নচ। এবং থ্যালাসের যে নিচের পৃষ্ঠ এটা কি উপরের দিকে, নিচের দিকে কি আছে তোমার এককোষী রাইজোয়েড অথবা বহুকোষী কি আছে স্কেল আছে। ঠিক আছে, বহুকোষী কি থাকবে স্কেল থাকবে, হয় এককোষী রাইজোয়েড থাকবে অথবা বহুকোষী কি থাকবে স্কেল থাকবে। ঠিক আছে, এই তো শেষ মোটামুটি কিন্তু আমাদের রিকশিয়ার বাহ্যিক গঠন শেষ। আচ্ছা, এখন রাইজোয়েড যেটা রাইজোয়েড হচ্ছে দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে মসৃণ আর একটা কি অমসৃণ। ঠিক আছে, যদি এরকম থাকে একটা রাইজোয়েডের গায়ে যদি এরকম কিছু খাঁজ কাটা জিনিস থাকে সেটাকে আমরা বলবো অমসৃণ, আর যদি নর্মাল কোনো কিছু না থাকে সেটাকে আমরা কি বলবো মসৃণ। এই রাইজোয়েডটা কি করতেছে মেইনলি, এই রাইজোয়েডটা হচ্ছে মূলের সাপোর্ট দিচ্ছে, ওদের কি নাই মেইনলি মূল নাই, মূলের সাপোর্টটা কে দিবে রাইজোয়েড। ঠিক আছে, আচ্ছা তো মসৃণও হইতে পারে অথবা অমসৃণ বা টিউবারকুলেট হইতে পারে। এখন এই যে তোমার স্কেল বা রাইজোয়েড যেটা বললাম এদের কাজ কি, এই যে মানে মেইনলি মূলের মতো কাজ করবে, ওরা হচ্ছে থ্যালাসকে মানে মেইন বডিটাকে মাটির সাথে আটকে রাখবে। ঠিক আছে, এদের যে রাইজোয়েডটা কি করতেছে, যে নিচের যে রাইজোয়েড গুলো আছে এগুলো হচ্ছে মাটির সাথে এই যে তোমার উপরের যে থ্যালাসটাকে আটকে রাখতে হেল্প করতেছে। আর এছাড়াও যে তোমার খনিজ লবণ পানি এগুলো কি করবে, সে হচ্ছে শোষণ করবে, মাটি থেকে পানি এবং খনিজ লবণ সে কি করবে শোষণ করবে। আচ্ছা, কিরে পোলাপান এত কম কেন, তোমার ফ্রেন্ডরা কই আজকে? কি সবাই কি বাংলাদেশের খেলা দেখতেছো? দেখো এই যে তোমার বাংলাদেশের খেলা আফগানিস্তানের খেলা, এই খেলা দেখে কিন্তু তোমার লাভ হবে না, তোমার কিন্তু পরীক্ষার খাতায় ঠিকই লিখতে হবে। ঠিক আছে, এই যে তুমি সারাদিন বসে বসে স্ট্যাটাস দিচ্ছ তানজিদ তামিম কেন ফর্মে নাই, ভাত শামিম কেন ছক্কা মারতে পারে না, এইটা কিন্তু তোমার পরীক্ষা আসবে না। ঠিক আছে, খেলা দেখবা মাঝে মধ্যে, দেখবা হাইলাইটস গুলো দেখতে পারো, মাঝে মধ্যে স্কোর দেখবা, সারাদিন কি খেলা দেখা লাগবে? সারাদিন খেলা দেখলে কিন্তু পরীক্ষায় বাস খাবা। ঠিক আছে, এখন দেখো আমরা যে রিক্সিয়ার ভেতরের দিকে একটু দেখবো। ঠিক আছে, যদিও বাহ্যিক গঠন লেখা আছে এটা হচ্ছে ভেতরের গঠন হবে। ঠিক আছে, অন্তস্থ গঠন। ঠিক আছে, অন্তস্থ গঠন। একটু আগে আমরা কি পড়ছি বাহ্যিক গঠনে কি ছিল মেইনলি একটা থ্যালাস ছিল, থ্যালাসের নিচে কি ছিল রাইজোয়েড ছিল, শেষ। আর এখন দেখবো কি ভেতরের দিকে কিরকম দেখতে। ঠিক আছে, তাহলে ভেতরের দিকে উপরের যে অংশ এটাকে আমরা কি বলি ঊর্ধ্বত্বক, তারপর হচ্ছে বা বলতে পারো ঊর্ধ্ব অঞ্চল, মধ্য অঞ্চল, আর নিচে হচ্ছে নিম্নাঞ্চল। ঠিক আছে, তো ঊর্ধ্বাঞ্চলে কি থাকবে, ঊর্ধ্বাঞ্চলে তোমার ফটোসিনথেটিক কোষ থাকবে। কি থাকবে ফটোসিনথেটিক কোষ থাকবে। এই ফটোসিনথেটিক কোষ মানে কি, তার মধ্যে কি আছে ক্লোরোফিল আছে, ও যে নিজের খাবার নিজেই বানাচ্ছে ওর কি থাকবে ক্লোরোফিল থাকতে হবে। তো ক্লোরোফিল যুক্ত যে কোষগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি ফটোসিনথেটিক কোষ বলি। ঠিক আছে, এই ফটোসিনথেটিক যে কোষগুলো আছে এগুলো হচ্ছে কি এক একটা লাইন তৈরি করবে। কিন্তু এই যে তোমার ফটোসিনথেটিক কোষের একদম আগে দেখো, আগায় কি নাই, ভিতরে কি নাই, ফটোসিনথেটিক অঙ্গাণু নাই, এটা হচ্ছে ঊর্ধ্বত্বক গঠন করে। তাহলে ঊর্ধ্বত্বকে তোমার ক্লোরোফিল থাকবে না, একদম যে ঊর্ধ্ব যে কোষটা আছে একদম উপরের কোষটাতে কি থাকবে না, কোনো প্রকার ক্লোরোফিল থাকবে না, কিন্তু এর নিচে কি থাকবে তোমার ক্লোরোফিল যুক্ত কি আছে কোষ আছে। আচ্ছা,
এই যে এরপরে যে তোমার ক্লোরোফিল ছাড়া যে নর্মাল যে একটা কোষের লেয়ার পাইতেছো, এই লেয়ারটাকে আমরা কি বলি? এই লেয়ারটাকে আমরা বলি সঞ্চয়ী অঞ্চল। এই যে ওরা যে খাবার তৈরি করতেছে, এই যে তোমার ফটোসিনথেটিক যে কোষগুলা, এটা কি করতেছে? খাবার তৈরি করতেছে। এই খাবারটা তো এক জায়গায় জমা রাখতে হবে। এই কোষগুলা কি করবে? এই খাবারগুলোকে জমা রাখবে। আর শুধু খাবার তৈরি করলে তো হবে না, শর্করা তৈরি করতেছে, তাইলে তো হবে না। আমার কি লাগবে? পানি লাগবে, খনিজ লবণ লাগবে। তাহলে নিম্নাঞ্চলে কি থাকবে? তোমার রাইজোয়েট অথবা কি থাকবে? স্কেল থাকবে। ঠিক আছে, রাইজোয়েট থাকবে অথবা কি এককোষী রাইজোয়েট অথবা কি এরকম বহুকোষী কি থাকবে? স্কেল থাকবে। ঠিক আছে, এই কিন্তু আমাদের অভ্যন্তরীণ গঠনটা কিন্তু শেষ। দেখো, অভ্যন্তরীণ গঠনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, সে কি করে? আত্তীকরণ করে। আচ্ছা, নিচের দিকে কি থাকবে? বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল। আর লাস্টে কি? নিম্নতক। নিম্নতক থেকে কি আসবে? হয় রাইজোয়েট অথবা কি স্কেল থাকবে। ঠিক আছে, রাইজোয়েট অথবা কি থাকবে? স্কেল থাকবে। রাইজোয়েট থাকবে অথবা কি থাকবে? স্কেল থাকবে। রাইজোয়েড অথবা কি থাকবে? স্কেল থাকবে। স্কেল থাকবে। তাহলে উপরে, একদম উপরে কি থাকবে? ফটোসিনথেটিক অঞ্চল। সে কি করবে? খাবার তৈরি করবে। খাবার তৈরি করে নিচের যে অঞ্চল বা বলতে পারো যে সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চলে সে কি করবে? সঞ্চয় করে রাখবে। আর শুধু খাবার তৈরি করলে, খাবার সঞ্চয় করলে তো হবে না, পানিও লাগবে, খনিজ লবণ লাগবে। ওটা হচ্ছে নিম্নতকের যে রাইজোয়েড বা স্কেল থাকবে, তারা এই কাজটা করে দিবে। ঠিক আছে, এই যে ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, এই অঞ্চল হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত খাড়া খাড়া কোষ থাকবে। ঠিক আছে, এরকম কি একটু আগে দেখলাম না, এরকম কি খাড়া কোষ উৎপন্ন করতেছে। ঠিক আছে, খাড়া কি একটা অঞ্চল তৈরি করতেছে। ঠিক আছে, এই যে খাড়া অঞ্চল তৈরি করতে গেছে, ভিতরে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। তো যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, এই কোষগুলো কি করবে? এই কোষগুলো হচ্ছে তোমার খাদ্য তৈরি করবে। কি করবে? খাদ্য তৈরি করবে। কিন্তু একদম আগায় যে কোষটা থাকবে, সেটা কি করবে না? কোনো ক্লোরোপ্লাস্ট বহন করবে না বা কোনো খাদ্য উৎপন্ন করবে না। ঠিক আছে, এটাকে আমরা বলছি ঊর্ধ্বতক। ঠিক আছে, তাহলে কি বললাম? যে ক্লোরোপ্লাস্ট যুক্ত খাড়া কোষের সারি থাকে, আচ্ছা, ফটোসিনথেসিস করে, খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্ট যুক্ত এই কোষের সারিগুলোকে আমরা কি বলি? আত্তীকরণ সূত্র বলি। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি? আত্তীকরণ সূত্র বলি। আত্তীকরণ সূত্র বলে থাকি। ঠিক আছে, সূত্র বলে থাকি। আচ্ছা, এবং দেখো যে প্রত্যেকটা আত্তীকরণ সূত্র বা বলতে পারো প্রত্যেকটা লাইনের মাঝখানে কি আছে? ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, প্রত্যেকটা লাইনের মাঝখানে কি আছে? ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, এই যে কি আছে? বায়ু কুঠুরি আছে। কি আছে? ফাঁকা জায়গা বা বায়ু কুঠুরি আছে। তো বায়ু কুঠুরি থাকলে কি হবে? বায়ুটা তো বের করতে হবে, তার মানে কি একটা ছিদ্র লাগবে। তার মানে কি আছে? বায়ু ছিদ্র আছে। তার মানে কি আছে? এখানে বায়ু কুঠুরি এবং কি একটা বায়ু ছিদ্র আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে? এই যে তোমার আত্তীকরণ সূত্রগুলোর মাঝখানে কি থাকবে? তোমার ফাঁকা জায়গা থাকবে এবং ফাঁকা জায়গার উপরে কি থাকবে? একটা ছিদ্র থাকবে, যেদিক দিয়ে কি হবে? বাতাসের আসা যাওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, বায়ু প্রকোষ্ঠ থাকবে, বায়ু প্রকোষ্ঠের মাঝখানে কি থাকবে? ছিদ্র থাকবে। এবং আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কি থাকবে? কিছুটা বড় হবে এবং কি বর্ণহীন হবে। এই যে একটু আগে যেটা বললাম যে ফটোসিনথেটিক কোষের উপর কি একটা কোষ থাকবে, এটা কি বড় এবং কি কোনো বর্ণহীন, মানে মেইনলি বর্ণহীন হবে। এটা কি করবে না? খাদ্য তৈরি করবে না। আচ্ছা, আর কি আছে? এই তো ঊর্ধ্বতক তৈরি করতেছে, যেটা হচ্ছে ঊর্ধ্বতক বা আবরণ তৈরি করতেছে। আর ঊর্ধ্বতক হচ্ছে এক সারি বর্ণহীন কোষ দিয়ে তৈরি। আচ্ছা, এরপর হচ্ছে সঞ্চয় অঞ্চল। ওই যে যেটা বললাম যে এই যে তোমার আত্তীকরণ সূত্রগুলো আছে, তোমার আত্তীকরণ সূত্র, এগুলা যে খাদ্যগুলো তৈরি করবে, এরা যে খাদ্যগুলো তৈরি করবে, নিচে কি সঞ্চয় অঞ্চল, সঞ্চয় অঞ্চলগুলা কি করবে? খাদ্যগুলাকে জমায় রাখবে। নিচের সঞ্চয় অঞ্চল কি করবে? খাদ্যগুলাকে জমায় রাখবে। আত্তীকরণ যে অঞ্চল বা বলতে পারো ফটোসিনথেটিক অঞ্চলের মাঝখানে কি আছে? বায়ু প্রকোষ্ঠ আছে। এদের মধ্যে কি নাই? কোনো বায়ু প্রকোষ্ঠ নাই। এদের মধ্যে কি নাই? কোনো গ্যাপ নাই। এখানে কি আছে? বায়ু প্রকোষ্ঠ আছে, উপরে কি বায়ু ছিদ্র আছে। এই বায়ু ছিদ্র দিয়ে বায়ু প্রকোষ্ঠে গ্যাস আসা যাওয়া করে। ঠিক আছে, কারণ কি অনেকগুলা কোষ, সবার কি দরকার? কার্বন ডাইঅক্সাইড দরকার। আমরা কি জানি? সালোক সংশ্লেষণের জন্য আলো দরকার এবং কি দরকার? তোমার কার্বন ডাইঅক্সাইড দরকার। তার মানে কি বায়ু দরকার। এই বায়ু পরিবহনের জন্য তোমার কি আছে? বায়ু প্রকোষ্ঠ আছে। আর এরা কি করবে? সঞ্চয় করে রাখবে। এদের মধ্যে কি নাই? বায়ু প্রকোষ্ঠ নাই। আর নিচে, একদম নিচে কি থাকবে? তোমার রাইজোয়েট অথবা স্কেল থাকবে। ঠিক আছে, এই তো এগুলাই। এটা হচ্ছে বর্ণহীন প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। ওর বডি মেইনলি পুরাটাই কি? প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। কি নাই? কোনো প্রকার ভাস্কুলার টিস্যু নাই। আচ্ছা, আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। এই যে বললাম যে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে না। এবং এরা কি করবে? এরা হচ্ছে এই যে ও খাবার তৈরি করতেছে, ও যে খাবার তৈরি করতেছে, এই খাবারগুলা সে হচ্ছে কি জমায় রাখবে। তাহলে ও হচ্ছে কি শ্বেতসার কণা কি করবে? জমায় রাখবে। ওর কাজ কি? খাদ্য এবং পুষ্টি সঞ্চয় করা। আর নিম্নতকে কি থাকবে? অনেকবার বলে ফেলছি, নিম্নতকে থাকতেছে হচ্ছে তোমার এককোষী রাইজোয়েট অথবা কি বহুকোষী স্কেল থাকবে। ওদের কাজ কি? মূলের মতো সাপোর্ট দেওয়া। আচ্ছা, এইবার আমরা দেখব কি যে তোমার এ তো শেষ, আর বেশিক্ষণ ক্লাস নাই।
আর তোমার 10-15 মিনিট ক্লাস শেষ, 10 মিনিট ক্লাস হইলে শেষ। দেখো রিক্সিয়ার দুই প্রকারের জনন দেখা যায়, একটা হচ্ছে অঙ্গজ জনন আর একটা কি যৌন জনন। একটা কি অঙ্গজ মানে কি অঙ্গের মাধ্যমে ওর বডি থেকে কি কোন একটা পার্ট খুলে যায়, যেমন কি আমরা হাইড্রাতে পড়ছিলাম না যে হাইড্রা একটা পার্ট কেটে গেলে আরেকটা পার্ট থেকে কি নতুন হাইড্রা তৈরি হয়, ওটা কি অঙ্গজ জনন। বা বলতে পারো তোমরা অনেক সময় দেখছো যে কলম করে, গাছের কলম করে, ওরকম কি ওদের কি হয় অঙ্গজ জনন আছে। আর এছাড়া একটু আগে আমরা যেটা দেখছিলাম ওই যে পুংগেমিট আর স্ত্রীগেমিটের মিলন হচ্ছে, ওটা কি যৌন জনন। তাহলে অঙ্গজ জননে কি হচ্ছে, এই যে তোমার থ্যালাস, এই যে একটা পাতার মতো যে একটা অংশ দেখছো না, ঠিক আছে, এই যে দেখো এই যে পাতার মতো যে অংশগুলো দেখছো, এই যে পাতার মতো যে অংশগুলো আছে, এই অংশগুলো যদি কোনো কারণে পচে যায় তাহলে পিছনে যে ভালো পার্টটা আছে, ভালো পার্টটা থেকে কি নতুন থ্যালাস উৎপন্ন হয়। ঠিক আছে, নতুন থ্যালাস উৎপন্ন হয়। তাহলে কি বলছে যে থ্যালাসের পিছনে যদি কোনো একটা পার্ট মরে যায় বা পচে যায় তখন কি হবে, ওই অগ্রভাগের প্রত্যেকটা শাখা থেকে কি হবে নতুন নতুন রিক্সা উদ্ভিদ উৎপন্ন হবে। এছাড়া কি আছে রাইজয়েডের অগ্রভাগে ওই যে যেটা মূল আছে, মূলের মতো কে কাজ করে, রাইজয়েড এবং স্কেল। তো রাইজয়েডের মূলের অগ্রভাগে কি হবে, গিমা উৎপন্ন হবে। এই গিমা থেকে কি নতুন নতুন থ্যালাস বা বলতে পারো নতুন নতুন রিক্সা উদ্ভিদ উৎপন্ন হবে। আর এছাড়া কি আছে, থ্যালাসের উপর কি থাকবে, টিউবার উৎপন্ন হইতে পারে। ঠিক আছে, এই যে থ্যালাসের উপর কি উৎপন্ন হইতে পারে, টিউবার উৎপন্ন হইতে পারে। আমরা দেখি এই ছবিতে আছে, দেখো এই যে এই ছবিতে আছে, দেখো এই যে এরকম একটু মোটা হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটু এক জায়গায় লোবের মতো সৃষ্টি করবে। ঠিক আছে, টিউবারের মতো সৃষ্টি করবে। এই টিউবার থেকে কি নতুন নতুন, যেমন আমরা পড়ছিলাম না এই যে তোমার হাইড্রা, ঠিক আছে, হাইড্রা থেকে যেমন মুকুল উৎপন্ন হয়, এই যে একটা হাইড্রার বডি থেকে কি হচ্ছে একটা নতুন হাইড্রা তৈরি হচ্ছে না, মুকুল তৈরি হচ্ছে না, ঠিক সেম ভাবে ওদের কি থ্যালাস থেকে উৎপন্ন হয় আর কি রাইজয়েড থেকেও কি হয় তোমার মুকুল উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি অঙ্গজ জনন, মানে কি একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গ সৃষ্টি হওয়া। আচ্ছা, আর কি যৌন জনন তো আমরা পড়ে ফেলছি, যে তোমার যৌন জনন হচ্ছে তোমার অ্যানথিডিয়াম এবং আর্কিগোনিয়ামে কি উৎপন্ন হয়, পুংগেমিট এবং স্ত্রীগেমিট উৎপন্ন হয়। দুইটা গেমিটের মিলন হয়, মিলন হলে কি নতুন একটা গ্যামেটোফাইট উৎপন্ন হয়। শেষ। আর নিষেক প্রক্রিয়া কি, আমরা তো জানি যে নিষেক প্রক্রিয়া হচ্ছে যে শুক্রাণুটা যে ডিম্বাণুর সাথে মিলন করে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের নিষেক প্রক্রিয়া। ঠিক আছে, এই তো শেষ আমাদের ক্লাস, এখানে কিন্তু মোটামুটি শেষ। এখন দেখবো এই রিক্সা যে উদ্ভিদটা আছে এদের প্রয়োজনীয়তা কি বা এদের গুরুত্বটা কি। ওরা হচ্ছে জৈব পদার্থ সংযোজনে হেল্প করে। ওরা কি করে, মাটিতে বিভিন্ন ধরনের জৈব পদার্থ সংযোজনে হেল্প করে। এছাড়া হচ্ছে বায়ুর বা বলতে পারো যে পরিবেশের যে দূষণের সূচক এরা হচ্ছে এটা মেনটেন করে। যেমন এই যে তোমার ব্রায়োফাইটা যে সকল উদ্ভিদ, এই ব্রায়োফাইটা উদ্ভিদগুলা দেখবা যে হচ্ছে যেই জায়গায় হচ্ছে কপার, ঠিক আছে, কপার যে জায়গায় বেশি, মাটিতে যদি কপার থাকে ওই জায়গায় হচ্ছে ব্রায়োফাইটা দেখা যায়। তার মানে কপার যদি মাটিতে থাকে, নর্মালি যদি নর্মাল রেঞ্জ থেকে বেশি থাকে, তার মানে কি মাটির দূষণ হচ্ছে বা পরিবেশের দূষণ হচ্ছে। তো যেই জায়গায় দেখবা কি বেশি বেশি ব্রায়োফাইটা, সেখানে কি একটা কপার থাকার সম্ভাবনা আছে, তার মানে কি ওইখানে কপারের দূষণ হয়েছে। তো এরকম ভাবে হচ্ছে তারা কি করে, পরিবেশের দূষণের সূচক হিসেবে কাজ করে। আর হচ্ছে স্থলজ উদ্ভিদের বিবর্তনের ধারা বর্ণনা করতে হেল্প করে। কারণ কি, ওই যে আমরা প্রথমে বলছিলাম না যে শৈবাল হচ্ছে কোথায় থাকে, পানিতে থাকে। শৈবাল হচ্ছে পানিতে থাকে। আর শৈবাল, তারপর হচ্ছে আমাদের ব্রায়োফাইটা, তারপর কি টেরিডোফাইটা হচ্ছে স্থলে থাকে। টেরিডোফাইটা, শৈবাল, টেরিডোফাইটা। শৈবাল হচ্ছে কোথায় থাকে, হচ্ছে জলচর। ও হচ্ছে কি জলচর। আর টেরিডোফাইটা কি, টেরিডোফাইটা হচ্ছে স্থলচর। আর মাঝখানে কি আছে, উভচর হিসেবে কি আছে আমাদের ব্রায়োফাইটা। মাঝখানে কি আছে, উভচর হিসেবে ব্রায়োফাইটা আছে। তার মানে কি, সে হচ্ছে এই যে তোমার জলচর থেকে যে স্থলচর হচ্ছে, এদের যে একটা বিবর্তনের ধারা, এই বিবর্তনের ধারা বর্ণনা করতে ব্রায়োফাইটা হেল্প করতেছে। ঠিক আছে, ব্রায়োফাইটা উভচর, ব্রায়োফাইটা। এখন বলতো ব্রায়োফাইটাকে কেন উভচর বলতেছি, কারণ কি ওদের জননের জন্য কি লাগে, পানি লাগে। কারণ কি ওর যে বাবা দাদা, ওর যে বাপদাদা আছে সবাই কি জলচর, ওরা সবাই কি পানির মধ্যে থাকে। তো যেহেতু ওদের গোষ্ঠীতে কি আছে, পানিতে থাকার একটা অভ্যাস আছে, এই জন্য ওরা যেহেতু পুরাপুরি স্থলচর হইতে পারে নাই, এই জন্য বাপ দাদার কিছু স্বভাব ওরা কি রেখে দিছে। ঠিক আছে, জননের জন্য ওদের কি লাগে, পানি লাগে। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে উভচর, এদের পানি এবং স্থল সবই লাগে। ঠিক আছে, উভচর, ওরা হচ্ছে কি উভচর হিসেবে কাজ করে। এই তো, তাহলে শৈবালটা হচ্ছে মেইনলি জলচর, ব্রায়োফাইটা উভচর, আর কি টেরিডোফাইটা স্থলচর। তাহলে এই যে পানি থেকে যে স্থলে আসলো সবাই, এর মাঝখানে হচ্ছে ব্রায়োফাইটা এই বিবর্তনের ধারাটা
বর্ণনা করতে হেল্প করতেছে। ঠিক আছে, এই তো শেষ আমাদের ক্লাস, কিন্তু মোটামুটি এখানে শেষ। ভাই এমসিকিউ সিকিউ করাবেন না? এমসিকিউ সিকিউ যখন টেরিডোফাইটা শেষ করব তখন কিন্তু এমসিকিউ সিকিউ সহ করাবো, কারণ আজকে কিন্তু এই দেখো মেইনলি গ ঘ থেকে বেশি কোশ্চেন আসে টেরিডোফাইটা থেকে। ঠিক আছে, এই জন্য টেরিডোফাইটা না পড়াইলে তুমি এমসিকিউ সিকিউ খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি, তোমাদেরকে আমরা ইনশাল্লাহ দাগানো বইটাও দিয়ে দিব। এই যে দাগানো বই আছে, এই যে মোটামুটি আমরা যা পড়ছি মানে যা যা পড়ছি সব কিন্তু বইয়ে আছে। ঠিক আছে, এখন যদি বইটা একবার পড়ো, বইটা একবার পড়লে কিন্তু এই যে দেখো আমরা এটা পড়ে ফেলছি, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়ছি। এই যে দেখো এখানে কি পড়ছি আমরা, ব্রায়োফাইটার সকল বৈশিষ্ট্য পড়ছি। তারপর এখানে পরমতে কি আছে, মানে এমন কিছু নাই যে আমি তোমাদেরকে পড়াই দিই না। এই যে তোমার ওদের কি আছে, 3টা ক্লাস আছে, হেপাটিকি, অ্যান্থোসিরোটি আর কি মাসাই। এই হেপাটিকির একটা উদ্ভিদ কি বা একটা গণ হচ্ছে রিক্সিয়া। ঠিক আছে, এই রিক্সিয়া সম্পর্কে কি আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এই যে এদের যে থ্যালাসটা হচ্ছে অনেকটা লিভারের মতো বা যকৃতের মতো, এই জন্য এদেরকে আমরা কি বলি, লিভার ওয়ার্ড বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এই যে এগুলো আমরা পড়ে ফেলছি, সবকিছু কিন্তু আমরা পড়ে ফেলছি। এই যে দেখো যে বইয়ের ছবিটাও দেখো, যে বইয়ের ছবিটা হচ্ছে তোমরা কিভাবে আঁকাবা। ঠিক আছে, এই যে দেখো বইয়ের ছবির ক্ষেত্রে এই যে ওদের যে থ্যালাসটা কি করতেছে, থ্যালাসটা হচ্ছে 2 শাখা বিশিষ্ট। থ্যালাসটা কিরকম, থ্যালাসটা হচ্ছে 2টা শাখা বিশিষ্ট। এই 2টা শাখার মাঝখানে কি আছে, একটা অগ্রস্থ খাজ আছে, এবং মাঝখানে কি থাকে, মধ্যশিরা থাকে। দেখো এই যে মধ্যশিরা আছে, এই মধ্যশিরার মাঝখানে কি থাকবে, আরো খাস থাকবে। ঠিক আছে, তাহলে মধ্যশিরার মাঝখানেও খাস থাকবে এবং 2টা মেইন শাখার মাঝখানেও কি থাকবে, খাস থাকবে। তো এটা হচ্ছে কি একটা থ্যালাস। এরকম সবগুলা থ্যালাস মিলে কি করতেছে, গোলাপের পাপড়ির মতো রোজের দশা তৈরি করতেছে। ঠিক আছে, এই তো এখান থেকে ছবি দেখে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, ছবি দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আচ্ছা এই ছবিটাও তোমরা দেখো, এই ছবিটাও আমরা পড়ে ফেলছি। যে দেখো একদম উপরে, একদম উপরে কি আছে, বর্ণহীন ঊর্ধ্বত্বক আছে। এই যে একদম উপরে দেখো, একদম উপরে, একদম উপরে কি আছে, বর্ণহীন একটা কোষের লেয়ার আছে। ঠিক আছে, বর্ণহীন, দেখো বর্ণহীন, এখানে যদিও তোমার কালারফুল না, দেখো এটা হচ্ছে বর্ণহীন একটা কোষের লেয়ার। এর নিচে কি আছে, ফটোসিনথেটিক কোষ আছে। ঠিক আছে, এরা কি করবে, ফটোসিনথেসিস করে খাদ্য তৈরি করবে। আর এদের মাঝখানে এই যে প্রত্যেকটা লেয়ারকে আমরা কি বলি, আত্তীকরণ সূত্র বলি। 2টা আত্তীকরণ সূত্রের মাঝখানে কি আছে, গ্যাপ আছে, এটাকে আমরা কি বলি, বায়ু প্রকোষ্ঠ বলি। তো বায়ু প্রকোষ্ঠের যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের আগে কি থাকবে, একটা বায়ু রন্ধ্র থাকবে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, ঊর্ধ্বত্বক। ঊর্ধ্বত্বকে মেইনলি কি থাকতেছে, তোমার বর্ণহীন একটা কোষের লেয়ার এবং কি মেইনলি ফটোসিনথেটিক কোষের লেয়ার, যেখানে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। ওরা কি করতেছে, খাদ্য তৈরি করতেছে। এই যে এরা হচ্ছে কি করতেছে, খাদ্য তৈরি করতেছে। এরা যে খাদ্য তৈরি করতেছে, এই খাদ্যগুলো আবার জমা রাখবে কে, এই যে সঞ্চয়ী কোষ। এরা কি করবে, খাদ্য জমা রাখবে। আর নিচে কি আছে, বহুকোষী, দেখো অনেকগুলা কোষ নির্মিত কি আছে, স্কেল আছে। আর এক কোষী কি আছে, রাইজোয়েড আছে। আবার রাইজোয়েড যদি এর সাথে কোনো কিছু লাগানো না থাকে সেটাকে আমরা বলবো মসৃণ, আর রাইজোয়েডের গায়ে যদি কোনো কিছু লাগানো থাকে সেটাকে আমরা কি বলবো, অমসৃণ রাইজোয়েড। দেখো এখানে হচ্ছে কিছু কিছু লেগে আছে মনে হচ্ছে, এটাকে আমরা কি বলছি, অমসৃণ রাইজোয়েড। রাইজোয়েড দেখো মাঝখানে কি কোনো এরকম দাগ কাটা নাই, তার মানে কি পুরোটাই একটা কোষ। আর স্কেলের ক্ষেত্রে দেখো দাগ কাটা, মানে কি এখানে অনেকগুলা কোষ মিলে কি করতেছে, স্কেল ফরমেশন করতেছে। আচ্ছা এই তো শেষ, ব্রায়োফাইটা কিন্তু আমাদের মোটামুটি শেষ। তো তোমাদের কোনো প্রকার কোশ্চেন আছে কিনা একটু বলো, তোমাদের কোনো প্রকার কোশ্চেন আছে কিনা একটু বলো। কোশ্চেন থাকলে আমরা কোশ্চেনগুলো ক্লিয়ার করে আজকের ক্লাস এখানে শেষ করে দিব। দেখছো এই যে গাছের যে গোড়া, গাছের গোড়ায় হচ্ছে ব্রায়োফাইটাটা জন্মাইছে। ঠিক আছে, এই যে রিক্সিয়ার যে থ্যালাস, এটা কি থ্যালাস। ঠিক আছে, এই যে রিক্সিয়ার কি একটা থ্যালাস, এটাকে আমরা কি বলতেছি, থ্যালাস বলতেছি। এই থ্যালাসটা কিরকম, থ্যালাসটা হচ্ছে দ্যাগ্র শাখা বা 2 শাখা বিশিষ্ট। এই যে একটা শাখা, এই এক শাখা, এই এক শাখা, এই 2 শাখার মাঝখানে কি আছে, অগ্রস্থ বা বলতে পারো এপিক্যাল নচ আছে। মাঝখানে কি আছে, শিরা আছে। এই শিরার মাঝখানে কি আছে, খাজ আছে। এবং এটা কি একটা থ্যালাস, এরকম অনেকগুলো থ্যালাস মিলে কি তৈরি করে, গোলাপের মতো রোজের দশা তৈরি করে। আর এই যে থ্যালাস, এটা হচ্ছে উপরের পৃষ্ঠ, আর নিম্ন পৃষ্ঠে কি থাকে, যে নিম্ন পৃষ্ঠের দিকে হচ্ছে রাইজোয়েড থাকে, রাইজোয়েড অথবা স্কেল থাকে। ঠিক আছে, দেখছো এগুলো হচ্ছে রাইজোয়েড বা স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিক্সিয়া। ঠিক আছে, এই যে থ্যালাসটা হচ্ছে এরকম থাকে। ঠিক আছে, অনেকগুলো থ্যালাস মিলে কি রকম থাকে, অনেকটা রোজের দশা উৎপন্ন করে। আচ্ছা এই যে থ্যালাসের যে প্রস্থচ্ছেদ দেখছো, এইবার তোমরা একটু ভালো বুঝতে পারবা। একদম যে উপরের যে লেয়ার, উপরের লেয়ার কি বর্ণহীন সাদা, এরা কি করে, এরা হচ্ছে জাস্ট উপরে একটা লেয়ার তৈরি করে। এই দেখো একদম উপরের লেয়ারটা কিরকম, একদম সাদা। বইটাতে হচ্ছে কালারফুল নাই, দেখো এটা কি, এটা হচ্ছে সাদা। ঠিক আছে, একদম উপরের লেয়ার কি সাদা, এটা কি করতেছে,
ঊর্ধ্বত্বক তৈরি করতেছে, ঊর্ধ্বত্বক তৈরি করতেছে। আচ্ছা, তারপরে কি আছে, ফটোসিনথেটিক সবুজ অংশ আছে। এই যে প্রত্যেকটা লাইনকে আমরা কি বলতেছি, আত্তীকরণ সূত্র বলতেছি। দুইটা আত্তীকরণ সূত্রের মাঝখানে কি আছে, আমাদের বায়ু ছিদ্র এবং কি বায়ু প্রকোষ্ঠ আছে। আর এই যে তোমার থ্যালাসের মাঝখানে কি থাকবে, আর্কিগোনিয়াম থাকবে, এটা তো আমরা আগেই পড়ে ফেলছি। আর এই যে তোমার সবুজ অংশ বা বলতে পারো ফটোসিনথেটিক অঞ্চল, এই ফটোসিনথেটিক অঞ্চলের নিচে কি থাকবে, নিচে হচ্ছে সঞ্চয়ী অঞ্চল থাকবে। ও কি করবে, সঞ্চয় করবে। এর যে খাবারগুলো উৎপন্ন করতেছে, এই খাবারগুলো হচ্ছে ও সঞ্চয় করে থাকবে। আর নিচের দিকে কি থাকবে, এটা হচ্ছে কি উপরের দিকে। আর নিম্নতকে দেখো, এই নিম্নতকে কি আছে, নিম্নতকে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের রাইজোয়েট, আর যে মোটাগুলা কি স্কেল। ঠিক আছে, এই তো তাহলে হচ্ছে আমরা তিনটা পার্ট পেয়ে গেছি। তো একটা হচ্ছে খাবার তৈরিকারী অঞ্চল বা বলতে পারো ফটোসিনথেটিক অঞ্চল, যেটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, এটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল, আর এটা কি, এটা হচ্ছে নিম্নতক। ঠিক আছে, এই তো আমাদের ব্রায়োফাইটটা কিন্তু আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, তাহলে কি আজকে ক্লাসটা এখানে শেষ করি। মোটামুটি আমাদের সবগুলা পার্ট পড়া শেষ। সবাই কি করবা, সবাই হচ্ছে নোট করবা। নোটের ক্ষেত্রে কি করবা, নোটের ক্ষেত্রে সবকিছু নোট করতে যাবা না। কি কি নোট করবা বলে দিই। মানে গতকালকে একজন দেখলাম যে 24 পৃষ্ঠা নোট করছে, এত 24 পৃষ্ঠা নোট করার কিছু নাই। ঠিক আছে, তুমি কি করবা, সূত্র নোট করবা। যেই ম্যাথ তুমি পারবা না, কিছু কিছু ম্যাথ আছে সূত্র বসাইলে আনসার হয়, যেমন ভাই বলে দিছিল। ঠিক আছে, যেমন কিউ এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। ঠিক আছে, তাহলে যেগুলো আছে যে জাস্ট মান বসাইলে, কিউ এর মান বসাবা, ভি এর মান বসাবা, জাস্ট মান বসাইলেই আনসার হচ্ছে, ওগুলো তো তোমার করার দরকার নাই। যেগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল, ঠিক আছে, একটু গুছাই করতে হয়, ওই ম্যাথগুলো তুমি তোমার নোটে রাখবা। ঠিক আছে, তাহলে আমি বলি যে এখান থেকে তুমি কি নোট করবা, জাস্ট যেগুলো আমি স্টার দিয়ে দিব সেগুলাই নোট করবা। ঠিক আছে, তাহলে এইখান থেকে হচ্ছে এইটা নোট করবা। ঠিক আছে, এইটা নোট করবা, এটা হচ্ছে 3 স্টার। আচ্ছা, এখান থেকে কি নোট করবা, এগুলো হচ্ছে বোঝার জন্য, এগুলো নোট করার কিছু নাই। এটাও নোট করবা, এই যে এই ইয়াটা নোট করবা, এই পার্টটা নোট করবা। এইখান থেকে এটা চাইলে নোট করতে পারো, একই জিনিস চাইলে নোট করতে পারো, না করলেও নাই, আগেরটার মতোই। এইখান থেকে নোট করবা হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্যটা নোট করবা, বৈশিষ্ট্যটা নোট করবা। এটা 1 স্টার, চাইলে কইরো, না চাইলে নাই। এই যে বাহ্যিক গঠনটা নোট করবা। ঠিক আছে, ওয়ান স্টার। অভ্যন্তরীণ গঠন, এটা হচ্ছে নোট করবা। খাতায় লিখলে হাইয়েস্ট 3 পেজ হবে, এখন তো অনেক বড় করে লেখা, খাতায় লিখলে হচ্ছে হাইয়েস্ট 3 পেজ হবে। শেষ, এই তো আমাদের নোট। কিন্তু আর এটা নোট করার দরকার নেই, এটা আসে না, চাইলে করতে পারো 1 স্টার। তাহলে যেগুলো 3 স্টার দিছি এগুলো কইরো, আর 1 স্টার চাইলে কইরো, না করলেও নাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে খুব একটা বেশি আমি স্টার দেই নেই। যেগুলোতে স্টার দিছি, তাহলে 3 স্টার দিছি 1টা 2টা 3টা স্লাইড, 4টা 5টা, 5টা 6টা 7টা, 7টা 8টা 9টা 10টা, আর হচ্ছে 11টা। তাহলে 11টা স্লাইড জাস্ট নোট করবা। এই 11টা স্লাইড নোট করলেই মোটামুটি তোমার সব পড়া হয়ে যাবে। আর বই যদি খুলে পড়তে চাও, যে নোট করবো না বই থেকে পড়বো, তাও পড়তে পারো। তাহলে হচ্ছে আমরা স্লাইডটাও দিয়ে দিব, বইয়ের পিডিএফও দিয়ে দিব, যে যেখান থেকে মন চায় পড়ে নিও। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমরা শেষ করে দিই। স্লাইডগুলো কোথায় পাবা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা। আচ্ছা ভাই, হ্যাঁ পিডিএফ দিব, দাগানো বইয়ের পিডিএফও দিব, স্লাইডও দিয়ে দিব। হ্যাঁ এখনই দিয়ে দিব, ক্লাস শেষ হলেই আমরা দিয়ে দিব। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, ব্রায়োফাইটা শেষ, নেক্সট ক্লাসে আমরা টেরিডোফাইটা পড়বো। তো টেরিডোফাইটা পড়লে আমরা এই অধ্যায়ের যত এমসিকিউ আছে, সিকিউ আছে, অ্যাডমিশনের যত কোশ্চেন আসে, রিক্সিয়া থেকে খুব একটা কোশ্চেন আসে না। দেখো আমরা সিকিউর ক্ষেত্রেও দেখো যে খুব একটা কোশ্চেন আসে না। একটা জিনিস আসে যে থ্যালাসের গঠন, থ্যালাসের গঠন পারবা না, থ্যালাসের গঠনের ক্ষেত্রে কি করবা, এই যে দেখো থ্যালাসের গঠনটা শিখাই দিই। দেখো থ্যালাসের গঠনটা কিরকম আঁকাবা। ঠিক আছে, থ্যালাসের গঠনটা হচ্ছে উপরে কি থাকবে, উপরে হচ্ছে সাদা একটা ঊর্ধ্বতক থাকবে। ঠিক আছে, একটা সাদা ঊর্ধ্বতক দিলা, সাদা ঊর্ধ্বতক দিলা, সাদা ঊর্ধ্বতক দিলা, কয়েকটা লেয়ার করো। ঠিক আছে, কয়েকটা লেয়ার করো। এই যে উপরে যে সাদা ঊর্ধ্বতক দিলা, এখন হচ্ছে নিচে হচ্ছে সবুজ ফটোসিনথেটিক অঞ্চল দিবা, বা আত্তীকরণ সূত্র বানাবা। আত্তীকরণ সূত্র বানাইলা। আচ্ছা, আত্তীকরণ সূত্র বানাইলা, এগুলো কি আত্তীকরণ সূত্র। তাহলে দুইটা আত্তীকরণ সূত্রের মাঝখানে যে গ্যাপ, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলছি বায়ু প্রকোষ্ঠ। এবং এর আগায় কি আছে, আগায় হচ্ছে বায়ু রন্ধ্র আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি আঁকাইলাম।
কাজ করি, সেখানে বসাইতেছি। তোমরা হচ্ছে এরকম কি করবা, কপি করে ফেলবা, ঠিক আছে? এরকম কপি করে একই রকম বারবার আঁকাবা, ঠিক আছে? আচ্ছা, সাদা অঞ্চলটা আমরা মুছে দিই, ঠিক আছে? তার উপরে কি করলাম, উপরে একটা সাদা অঞ্চল দিলাম, এটা কি ঊর্ধ্বতক গঠন করতেছে। নিচে হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, নিচে কি আছে আমাদের, ফটোসিনথেটিক অঞ্চল আছে। আচ্ছা, নিচে কি আছে আমাদের, ফটোসিনথেটিক অঞ্চল আছে। ওকে, এই যে তোমার খাদ্য যে উৎপন্ন করতেছে, খাদ্যটাকে কি কি করতে হবে, আমাকে জমা রাখতে হবে। তাহলে এখানে কি লাগবে আমাদের, সঞ্চয় অঞ্চল লাগবে। এরকম হচ্ছে কি দিবা, সঞ্চয় অঞ্চল দিবা, সঞ্চয় অঞ্চল, সঞ্চয় অঞ্চল। এরকম কয়েকটা লেয়ারে কি করবা, সঞ্চয় অঞ্চল তৈরি করবা, মাঝখানে ফাঁকা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সঞ্চয় অঞ্চল দিলা কয়েক লেয়ার, 5-7টা লেয়ার দিবা, ঠিক আছে? 5-7টা লেয়ার কি করবা, সঞ্চয় অঞ্চল দিবা, ঠিক আছে? আচ্ছা, আর এর নিচে কি করবা, এর নিচে হচ্ছে এককোষী রাইজোয়েড অথবা কি বহুকোষী স্কেল দিবা। যেরকম এককোষী রাইজোয়েড, রাইজোয়েড অথবা কি বহুকোষী স্কেল দিবা, বহুকোষী স্কেল। স্কেলের ক্ষেত্রে একটু মোটা করে দিবা, আর মাঝখানে কি সেলগুলোকে ডিভাইড করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে কি স্কেল, এগুলো কি, এগুলো হচ্ছে স্কেল। এই তো তোমরা একটু সুন্দর করে আঁকাবা, তাইলেই হবে। খাতা একটু সুন্দর করে আঁকাবা, আমি তাড়াতাড়ি দেখে দিচ্ছি। তো রাইজোয়েডটা আবার দুই প্রকার, একটা কি, একটা হচ্ছে আমাদের মসৃণ, একটা কি অমসৃণ। অমসৃণের ক্ষেত্রে কি করবা, সাথে হচ্ছে কিছু দাগ দিয়ে নিবা, এগুলো কি অমসৃণ। এই তো শেষ, তাহলে হয়ে গেল। উপরে হচ্ছে সঞ্চয়, উপরে হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, এরপর হচ্ছে সঞ্চয় অঞ্চল, লাস্টে কি রাইজোয়েড অথবা স্কেল। শেষ, আমাদের রিকশিয়ার গঠন কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই তো, এখান থেকে আর কোনো কোশ্চেনই আসে না, এই জন্য আজকে আমরা কোশ্চেন সলভ করবো না। এই অধ্যায়টা শেষ করলে আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে সবাইকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ হাফেজ।